আপনার প্যান্টটা খুলুন। হাঁটুর বয়সী এক তরুণীর মুখে এমন সোজাসাপটা এবং অভাবনীয় কথা শুনে মুহূর্তের জন্য কথা বলার ভাষা হারিয়ে ফেলল কর্নেল জিওন জাঙ্কুক। রুমের ভেতরের তাপমাত্রা যেন এক ঝটকায় হিমাঙ্কের নিচে নেমে গেল। ঢাকা সেনানিবাসের বিশেষায়িত মেডিকেল ক্যাম্পাসের চারপাশটা আজ অন্য দিনের চেয়েও বেশ থমথমে। মেঘের কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি, ধোঁয়াটে চাদরে ঢাকা পড়ে আছে করিডরগুলো। এই গুমট পরিবেশে ঠিক কেন্দ্রে রয়েছে একজন মানুষ, কর্নেল জিওন জাঙ্কুক। সামরিক মহলে তাকে ডাকা হয় দ্য আয়রন ফিস্ট। গোয়েন্দা সংস্থা এবং স্পেশাল ফোর্সের সমন্বয়ে গঠিত একটি অতি গোপনীয় ইউনিটের প্রধান তিনি। তার উপস্থিতিতে বাতাসের আর্দ্রতাও যেন ভয়ে শুকিয়ে যায়। জিওনের পরনে ফুল আর্মি কামব্যাক ইউনিফর্ম। তার প্রতিটি পদক্ষেপের সাথে বুট জুতোর যে ভারী শব্দ হচ্ছে তা যেন কোনো আসন্ন যুদ্ধের দামামা। দীর্ঘদেহী এই মানুষটির ব্যক্তিত্বে আছে এক অদ্ভুত অভিজাত্য। তার আম্বার রঙের চোখ দুটোর দিকে সরাসরি তাকানোর সাহস খুব কম মানুষেরই হয়। সেই বিরল আম্বার আইস বা তামাটে চোখ এখন জ্বলজ্বল করছে। তার পেছনে প্রায় দৌড়ে আসার ভঙ্গিতে আসছে মেজর জেহব এবং কিছুটা ধীরলয় আসছে কর্নেল মিনিউঙ্গি সুগা। মিনিউঙ্গি আর জিওন দীর্ঘদিনের বন্ধু, একে অপরের নক্ষত্র চেনা। কিন্তু আজ জিওনের মেজাজটা যে সপ্তম আকাশে চড়ে আছে সেটা সুগা বেশ ভালোই টের পাচ্ছে। মেডিকেল ক্যাম্পাসের 2 নম্বর ভিআইপি কেবিনের সামনে এসে থামলো জিওন। আজ তার জীবনের অন্যতম বিরক্তিকর দিন। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অপারেশন ব্ল্যাক হোলের আগে একটি বিশেষ ইমিউনো বুস্টার ডোজ নেওয়া তার জন্য বাধ্যতামূলক। কিন্তু জিওনের ব্যক্তিগত ডিকশনারিতে অসুস্থতা বা ডাক্তার বলে কোনো শব্দ নেই। তিনি মনে করেন একজন খাঁটি সৈনিকের জন্য সিরিঞ্জ মানেই হলো এক প্রকারের নমনীয়তা বা দুর্বলতা। কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই জিওনের তীক্ষ্ণ চোখ দুটো সরু হয়ে এলো। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন নারী অফিসার। তার ধবধবে সাদা অ্যাপ্রনের নিচে জলপাই রঙের ইউনিফর্মটা সূর্যের আলোর ন্যায় ঝলমল করছে। টেবিলের উপরে সাজানো কিছু মেডিকেল ইনস্ট্রুমেন্ট আর একটি নীলচে সিরিঞ্জ। মেয়েটির উচ্চতা খুব বেশি নয়, 5 ফিট 2-3 হবে, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিতে এক ধরনের রাজকীয় আভিজাত্য আর অদম্য আত্মবিশ্বাস। নেম প্লেটে রূপালী অক্ষরে খোদাই করা নাম লেফটেন্যান্ট কর্নেল কিম তেইহুং। তেইহুং তার স্থির দৃষ্টি দিয়ে একবার জিওনের আপাদমস্তক মেপে নিল। জিওনের চোয়াল শক্ত হয়ে আছে, গায়ের প্রতিটি পেশি টান টান। তেইহুং কোনো কুশল বিনিময় বা সৌজন্যবোধের তোয়াক্কা না করে সরাসরি সিরিজটা হাতে নিয়ে বলল, কর্নেল জিওন, আপনার প্যান্টটা খুলুন। মুহূর্তের জন্য ঘরের অক্সিজেন যেন নিঃশেষ হয়ে গেল। সুগা তখন হাতে থাকা কফির কাপে একটা বড় চুমুক দিতে যাচ্ছিল। তেইহুংয়ের এমন আকস্মিক নির্দেশে তিনি বেশম খেলেন। কফি তার শ্বাসনালীতে আটকে গিয়ে এক ভয়াবহ কাশির উদ্রেক হলো। সুগার চেহারা লাল করে কেবিনের এক কোণে সরে গেলেন। অন্যদিকে মেজর জেহপের অবস্থা আরো শোচনীয়। সে তার জীবনে অনেক কঠিন ট্রেনিং আর বুলেট সহ্য করেছে, কিন্তু তার দুর্ধর্ষ কমান্ডিং অফিসার একজন তরুণী ডাক্তার এভাবে সোজাসাপটা নির্দেশ দিচ্ছে, তাও যে সে নির্দেশ না, একেবারে প্যান্ট খোলার নির্দেশ। এটা তার কল্পনারও অতীত। তার পেটের ভেতরে হাসির যে ঝড় উঠেছে সেটা কোনোভাবে আটকানোর জন্য সে নিজের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরল। তার মনে হলো এখন যদি সে সামান্য শব্দ করে হাসে তবে কর্নেল জিওন তাকে আজকে মেরেই ফেলবে, অথবা কোনো দুর্গম পাহাড়ে ট্রান্সফার করে দেবে, না হয় সারা রাত উল্টো করে গাছে ঝুলিয়ে রাখবে। তিনি যা রাগী! কর্নেল জিওন কয়েক মুহূর্ত পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। রাগে তার শিরাগুলো ফুলে উঠেছে। তিনি তেইহুংয়ের খুব কাছাকাছি এগিয়ে গেলেন। তার বিশালকায় দেহর ছায়ায় তেইহুংয়ের ক্ষুদ্র অবয়বকে গ্রাস করে নিল। অত্যন্ত নিচু এবং শীতল গলায় তিনি বললেন, আপনি কি নিজের কাণ্ডজ্ঞান হারিয়েছেন? আপনি জানেন না আপনি কার সাথে এবং কি ভাষায় কথা বলছেন? তেইহুং এক চুলও নড়ল না। সে জিওনের সেই ভয়ঙ্কর তামাটে চোখের দিকে সরাসরি স্থিরভাবে তাকিয়ে বলল, আমি আমার পেশাগত দায়িত্ব পালন করছি কর্নেল জিওন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি এখানে আমার কেবিনে একজন পেশেন্ট। এই ইনজেকশনটা
আপনার গ্লুটানাস মাসেলে দিতে হবে। সো মেডিকেলের প্রসিডিওর অনুযায়ী যা বলছি তা একদম সঠিক। জিয়ন রাগে কাঁপছে। তার চোখের সেই আম্বর মণি এখন আগ্নেয়গিরির লাভার মতো উত্তপ্ত। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, আই ওয়ান্ট এ সিনিয়র ডক্টর। ডক্টর বোগাম কোথায়? তাকে ডাকুন। তেইয়ুং একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, ডক্টর বোগামের বাবা মারা গেছে আজ ভোরে। তিনি ছুটিতে গিয়েছেন। আর তার অবর্তমানে এই বিশেষ অ্যান্টিভাইরাল ড্রাগটি পুশ করার মতো দক্ষতা এই মুহূর্তে এই ক্যাম্পে শুধু আমারই আছে। আপনি কি চাচ্ছেন আপনার এই ঠুলকো ইগোর কারণে আগামীকালের গুরুত্বপূর্ণ মিশনটি ঝুঁকিতে পড়ুক? জিওন এবার আর নিজেরা সামলাতে পারল না। তার বজ্রকণ্ঠের চিৎকারে কেবিনের জানলার কাঁচগুলো যেন কেঁপে উঠল। আই ডোন্ট কেয়ার। আমার কোনো ডোজের প্রয়োজন নেই। ডিসিপ্লিন শেখার দরকার আপনার, ডক্টর তেইহুং। নিজের চেয়ে বয়সে বড় একজন সিনিয়র অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শিখুন। দিস ইজ অ্যান ইনসাল্ট। তেইহুং শান্তভাবে সিরিঞ্জটা ট্রেতে রেখে দিল। তার চোখে এক অদ্ভুত উদাসীনতা। সে বলল, আর্মি কোড অনুযায়ী আপনি একজন অবাধ্য রোগী। আপনার এই ইগো আপনার জন্য কাল হতে পারে। জাংকুক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ঝড়ের বেগে কেবিন থেকে বেরিয়ে গেলেন তিনি। তার পেছনে সুগা আর মেজর জেহো তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন। করিডোরে জিওনের বুটের শব্দে মনে হলো ছোটখাটো কোনো ভূমিকম্প হচ্ছে। কেবিনের ভিতরে এখন নিস্তব্ধতা। তে জানলার বাইরে তাকিয়ে কিছুক্ষণ গভীর শ্বাস নিল। বিড়বিড় করে বলল, মানুষটা আগের মতোই রয়েছে, যেমন রাগী তেমনি জেদি। তবে তার ওই অপ্রস্তুত আর হতভম্ব মুখটা দেখে তের মনে মনে বেশ হাসি পাচ্ছিল। ঠিক 2 মিনিট পর কেবিনের দরজা আবারও খুলে গেল। ভিতরে ঢুকলো কর্নেল মিনিঙ্গি সুগা। তার মুখ এখনো হাসি চেপে রাখার কারণে টমেটোর মতো লাল হয়ে আছে। তে তখন তার ফাইলগুলো গোছানোর ভান করছিল। সুগা পা টিপে টিপে তের কাছে এলো। তারপর হঠাৎ করে ছোটবেলার মতো তের ডান কানটা টেনে ধরলেন। উফ ভাইয়া, ছাড়ো, লাগছে তো। তে চেঁচিয়ে উঠলো। সুগা ছাড়লো না, বরং আরো একটু জোরে টেনে ধরে বলল, কি ডাক্তার ম্যাডাম, আপনি তো ভারী দুষ্ট হয়ে গেছেন। অমন বাঘটাকে একেবারে খাঁচায় পুরে ফেলার মতো ফন্দি ছিল নাকি? প্যান্ট খুলুন। বলার সাহস পেলি কোত্থেকে তুই? জানিস ওর মেজাজ কেমন? এই কান ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে মুখ ফুলিয়ে বলল, আরে ভাইয়া, আমি তো ভুল কিছু বলিনি। ওই ইনজেকশন তো ওইখানেই দিতে হয়। আর উনি যেভাবে ভান দেখান যেন সারা দেশের দায়িত্ব ওনার একা। একটু নাজেহাল না করলে আসমানেই থাকতো। ছাড় বলছি, আমি এখন লেফটেন্যান্ট কর্নেল, আমার একটি রেসপেক্ট আছে। সুগা হো হো করে হেসে উঠলেন। তেকে ছেড়ে দিয়ে বললেন, রেসপেক্ট? তুই তো আমার সেই ছোট্ট তেই আছিস যে ইনজেকশন দেওয়ার নাম করে আমার প্রিয় বিড়ালটার লেজ কাটতে চেয়েছিলি। জিয়ন যদি একবার জানতে পারে তুই আমার ছোট বোন, তাহলে ও আমাকে নির্ঘাত শাস্তি হিসেবে কোর্ট মার্শাল করিয়ে ছাড়বে। যাই বলিস তে, বেচারার মুখটা দেখার মতো হয়েছিল। ঠিক এই সময় দরজার আড়ালে একটি ছায়া কেঁপে উঠল। মেজর জেহো তার স্মার্টফোনটা ডেস্কে ফেলে গিয়েছিল। সেটা নিতেই ফিরে এসেছিল সে, কিন্তু ভিতরে যা শুনলো তাতে তার হার্টবিট কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। মেজর জেহো দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। তার মাথা কাজ করছে না। কর্নেল মিন ইয়ুঙ্গি আর ডক্টর কিম তেইয়ং আপন ভাই বোন। ডক্টর তেইয়ং আসলে কমান্ডিং অফিসারের ঘনিষ্ঠ বন্ধুর বোন। তার মানে এতক্ষণ যা ঘটলো তা কোনো সাধারণ ডাক্তার রোগীর ঝগড়া নয়, বরং এটা একটি বিশাল সংঘাতের পূর্বাভাস। জিওক মনে মনে হিসাব মেলাতে লাগলো। জিয়ন স্যার তো এখন রাগে অন্ধ হয়ে আছেন, অথচ তেইহুং আসলে তার কলিজার বন্ধুর বোন। যদি জিয়ন স্যার এই সত্যটা জানতে পারে তখন কি হবে? ভেতরে তখন ভাই বোনের খুনসুটি চলছে। তে টেবিলে বসলো। তার চোখে এক ধরনের চপলতা। সে বলল, আরে ভাইয়া, জিয়ন জাংকুক মানুষটা দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম, কিন্তু তার মেজাজটা একদম কাঁচামরিচের মতো ঝাল। আমার কিন্তু তাকে নাজেহাল করে বেশ ভালোই লেগেছে। সুগা মাথা নাড়ালেন। সাবধানে বনু, জিয়ন যতটা কঠোর তার চেয়েও বেশি প্রফেশনাল। ও যদি কোনোভাবে টের পায় তুই ওকে নিয়ে মজা করছিস, তবে কিন্তু হিতে বিপরীত হবে। আর কালকের মিশনটা ওর জন্য খুব জরুরি। তে উঠে দাঁড়ালো। তার
চোখে তখন এক দৃঢ় প্রতিজ্ঞা। আমি জানি ভাইয়া, কাল সকালে ও যখন হেলিকপ্টারে উঠবে তার আগেই ওকে ডোজ নিতে হবে, আর সেটাও আমার হাত থেকে। দেখে নিও। বাইরের করিডোরে দাঁড়িয়ে মেজর দেহ ঘামছে। সে বুঝলো এই অপারেশন ব্ল্যাক হোল শুরু হওয়ার আগেই মেডিকেল ক্যাম্পে অন্য একটি অপারেশন শুরু হয়ে গেছে। যে অপারেশনের নাম হয়তো এক ধ্বংসাত্মক সংঘাত। রাতের আধার ঘনিয়ে আসছে সেনানিবাসে। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে এক রহস্যময় ডাক্তারের জেদ। সুগা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর তে ধপ করে চেয়ারে বসে পড়ল। তার হাত কাঁপছে। এতক্ষণ যে ডক্টর কিম তেইয়ং হয়ে আত্মবিশ্বাসী সে দেখিয়েছে, তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। 7 বছর, দীর্ঘ 7 বছর পর আবারও সেই তামাটে চোখের মানুষটাকে দেখলো সে। ঠিক তখনই কেবিনে ঢুকলো তার বান্ধবী ডক্টর জিমিন। জিমিন অনেকক্ষণ ধরে করিডোরে ছিল। সে দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তেকে পর্যবেক্ষণ করে সে খুব নিচু স্বরে বলল, তে, তুই ঠিক আছিস তো? ওই মানুষটা, ওই আম্বার আইস তামাটে চোখের লোকটা, তুই কি খেয়াল করেছিস ওকে? তে কোনো কথা বলল না, শুধু শূন্য দৃষ্টিতে জানলার বাইরে কুয়াশার দিকে তাকিয়ে রইল। জিমিন আরো কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমি খোঁজ নিয়ে দেখলাম সারা ক্যান্টনমেন্টে মাত্র একজনেরই এমন অদ্ভুত আম্বার চোখ আছে, কর্নেল জিয়ন জাংকুকের। তে, আমার কাছ থেকে কিছু লোকাস না। এই জাংকুক কি তোর সেই মেজর জাংকুক, যে আজ থেকে 7 বছর আগে তোকে ধোকা দিয়েছিল, তোর মন ভেঙেছিল, যে তোর সাজানো গোছানো পৃথিবীটা মুহূর্তে ছারখার করে দিয়েছিল? কর্নেল জিয়ন কি তোর এক্স বয়ফ্রেন্ড ছিল? তে জিমিনের কথা শুনে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, না, কর্নেল জিয়ন আমার এক্স বয়ফ্রেন্ড ছিল না। এক্স বয়ফ্রেন্ড হলে তাকে বলে যাওয়া যেত, তার নামের শেষে একটি শেষ বসানো যেত। কিন্তু সে ছিল এমন একজন যার নাম আমি কোনোদিনও উচ্চারণ করিনি, তবু বুকের ভিতর সে প্রতিদিন শ্বাস নিত। সে ছিল সেই মানুষ যার সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু বিচ্ছেদের যন্ত্রণা ছিল পুরোপুরি, যাকে ভালোবাসার অনুমতি ছিল না, তবু না বেশে থাকার শক্তিও ছিল না। আমরা কখনো হাত ধরিনি, কিন্তু হাজারটা অসম্পূর্ণ স্পর্শ জমে আছে মনে। কখনো আমরা বলিনি, তবু সব স্মৃতিতে সে একই আমার হয়ে আছে, তাই না? কর্নেল জিয়ন আমার এক্স বয়ফ্রেন্ড ছিল না। সে ছিল এমন এক অধ্যায় যেটা কখনো শুরুই হয়নি, কিন্তু শেষ হয়ে গেছে বুকের ভিতরে রক্তক্ষরণ দেখে। কিছুক্ষণের জন্য জিমিন কথা বলতে ভুলে গেল। কেবিনের ভেতর নিস্তব্ধতা ভেঙে জিমিন আবারও বলতে শুরু করলো, 7 বছর আগে ঠিক কি হয়েছিল তে? তুই তো কোনোদিনও কাউকে কিছু বলিসনি, আজ বলতেই হবে। কেন ওই আম্বার চোখের মানুষটাকে দেখে তুই এভাবে পাথর হয়ে গেলি? তে একটি দীর্ঘশ্বাস ফেললো। জানলার কাচের ওপরে কুয়াশা ভেদ করে 7 বছর আগের এক তপ্ত দুপুরের স্মৃতি ভেসে উঠলো তার চোখের সামনে। সে ধীর গলায় বলতে শুরু করলো, তখন আমার বয়স মাত্র 18। ইন্টারমিডিয়েট শেষ করেছি কেবল। নোয়াখালীতে দাদুর বাড়িতে ফুফাতো বোনের বিয়ে ছিল। আমরা সপরিবারে অনেকদিন পর সেখানে গিয়েছিলাম। ভাইয়া, মানে সুগা ভাইয়া যেতে পারেনি ওর একটি জরুরি মিশনের জন্য। সেখানে আমার দেখা হয় জাংকুকের সাথে। তখন ও ছিল তরুণ মেজর জাংকুক। কেন জানি না, ওর ওই অদ্ভুত আম্বার চোখের দিকে তাকালে আমি হারিয়ে যেতাম। জিমিন মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তে বলতে লাগলো, মাত্র 7 দিনের পরিচয় ছিল আমাদের, কিন্তু ওই 7 দিনই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। আমার মনে হয়েছিল ও আমাকে পছন্দ করে। বিয়ের শেষ রাতে আমি খুব যত্ন করে সেজেছিলাম ওর সাথে একটি ছবি তুলবো বলে, মনের কথাগুলো বলবো বলে। তের কণ্ঠস্বর এবার কিছুটা বুঝে এলো। ওর রুমের দরজার কাছে পৌঁছাতে আমি থমকে গেলাম। ও ভিতরে কারোর সাথে কথা বলছিল। স্পষ্ট শুনলাম ও বলছে, আমি মেজর জিয়ন জানবো, একটি সাধারণ মেয়েকে বিয়ে করব। আমি আমার টাইপের কাউকে খুঁজছি। ওই মেয়েটা আমার যোগ্য না, হয়তো একটু দেখতে সুন্দর, কিন্তু এর বেশি কিছু না, নাথিং এলস। মেয়েটার সাথে আমাকে কোনোভাবেই মানাবে না। জিমিন স্তব্ধ হয়ে গেল। জাংকুকের মতো মানুষ এমন কথা বলতে পারে? তে মলিন হাসলো, বলল,
ওই এক মুহূর্তে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। কাউকে কিছু না বলে ভোরেই ঢাকার উদ্দেশ্যে চলে আসি এবং মাসখানেকের মধ্যে দেশের বাইরে চলে যাই হায়ার এডুকেশনের জন্য। আমি নিজেকে এমনভাবে তৈরি করতে চেয়েছিলাম যাতে কেউ কোনোদিন বলতে না পারে আমি যোগ্য নই। আজ আমি লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার কিম তেইয়ং। অথচ ভাগ্য দেখ, আজ আমি তারই ডাক্তার। জিমিন ওকে সান্ত্বনা দিতে গিয়ে বলল, এত কষ্ট বকে চেপে আসছিস তুই, কিন্তু ও কি তোকে চিনতে পারলো না? গম্ভীর মুখে টেবিলের ফাইলটা টেনে নিল। চিনতে না পারাই স্বাভাবিক। 7 বছর আগে আমার চেহারা আর ব্যক্তিত্বে অনেক পরিবর্তন এসেছে। 18 বছরের সেই চঞ্চল কিশোরী আর আজকে এই কড়া ডাক্তার এক নয়। তাছাড়া হয়তো সে আমাকে মনে রাখার প্রয়োজন বোধ করেনি। যাকে সে যোগ্য বলে মনেই করেনি, তাকে মনে রাখবে কেন? একটু থেমে আবারও বলল, এখন এইসব কথা বলা বৃথা। ওর বয়স এখন 30 ছাড়িয়েছে। ও নিশ্চয়ই বিবাহিত, হয়তো বাচ্চার বাপও হয়ে গেছে। আমাদের অতীতটা গোপনেই থাক জিমিন। ও আমাকে চিনতে পারেনি, এটাই আমাদের দুজনের জন্য ভালো। জিমিন দীর্ঘশ্বাস ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল। কিন্তু জানে সে যতটা সহজভাবে বলল ভুলে যাওয়াই উত্তম, কিন্তু কাজটা ততটাও সহজ নয়, বিশেষ করে যখন তাকে আবার ওই আম্বার চোখের মুখোমুখি হতে হবে। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, যাই কিছু হয়ে যাক, কর্নেল জিয়ন জাঙ্কুকের সামনে নিজেকে দুর্বল করবে না। সেনানিবাসের রাতগুলো সাধারণত খুব শান্ত হয়, কিন্তু সেই শান্ত ভাবের আড়ালে লুকিয়ে থাকে এক তীব্র সতর্কতা। জিয়ন জাংকুকের বাংলোর লাইট তখনও জ্বলছে। তিনি তার স্টাডি রুমে বসে সামনে বড় ম্যাপটার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মন ম্যাপের লেখাগুলোতে নেই। বারবার তার চোখের সামনে ভেসে উঠছে সেই জেদি মেয়েটির মুখ। আপনার প্যান্ট খুলো। এই অসভ্য আর স্পর্ধিত বাক্যটি তার কানে তীরের মতো বিচ্ছে। জিয়ন তার দীর্ঘ 10 বছরের আর্মি ক্যারিয়ারে কত রথী মহারথী সামলেছে, কত অপরাধী মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু আজ একজন লেফটেন্যান্ট কর্নেলের কাছে তা কিভাবে নাজেহাল হতে হলো, তাও আবার তার নিজের জুনিয়র অফিসারদের সামনে। জাংকুক হাতের কলমটা সজোরে টেবিলের উপরে আছাড় মারলেন। তার চোয়াল শক্ত হয়ে আছে। তিনি বিড়বিড় করে বললেন, কিম তেইয়ং, আপনি সীমা লঙ্ঘন করেছেন। আগামীকালের মিশনের পর আপনার এই স্পর্ধার হিসাব আমি কানায় কানায় বুঝে নেব। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ল কেউ। জাংকুক তার কণ্ঠস্বর স্বাভাবিক করে বলল, কামিং। ভিতরে ঢুকলো সুগা। তার মুখে এক প্রকারের প্রশান্তি, যা জাংকুকের মেজাজ আরো বিগড়ে দিল। সুগা একটি চেয়ার টেনে বসে বলল, কিরে দোস্ত, ম্যাপের দিকে তাকিয়ে আছিস নাকি ওই ডাক্তার মেয়ের রাগি মুখটা ভাবছিস? জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে সুগার দিকে তাকালেন। সুগা, আমি এখন ইয়ার্কি করার মোড়ে নেই। ওই মেয়েটাকে কে এই পোস্টে নিয়োগ দিয়েছে? ওর ডিসিপ্লিন বলতে কিচ্ছু নেই। সুগা একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখ জাংকুক, তেইয়ং একটু সোজাসাপটা কথা বলে ঠিকই, কিন্তু ওর কাজে সেরাদের সেরা। দেশের বাইরে থেকে স্পেশাল ট্রেনিংও নিয়ে এসেছে ও। আর ওই ডাক্তার কথা যেটাও বলেছিল সেটা খুবই জরুরি। তোর শরীরে যে পুরনো ইনজুরিটা আছে সেটা কালকে পাহাড়ি আবহাওয়ায় তোকে কাবু করে ফেলতে পারে। তুই কেন বুঝছিস না? আমি মরে গেলেও ওই বেয়াদব মেয়ের হাতে ইনজেকশন নেব না। সুগা মনে মনে হাসলো। তিনি জানেন জাংকুক যত বড়ই বীর হোক না কেন, তের যে তার চেয়েও বেশি। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, তোর জীবন তোর সিদ্ধান্ত, তবে মনে রাখিস কাল ভোর 4টায় হেলিকপ্টার টেক অফ করবে। সুস্থ শরীর না থাকলে মিশন ফেল হতে পারে। গুড নাইট। সুগা বেরিয়ে যাওয়ার পর জাংকুক আবারও নিস্তব্ধতায় ডুবে গেল। তিনি জানেন সুগা ঠিক বলেছে, কিন্তু তার ইগো আজ এক বিশাল পাহাড় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মেডিকেল ক্যাম্পের কোয়ার্টারে তখনও ঘুমানোর প্রস্তুতি নেয়নি। সে বিড়বিড় করে বলল, যেদিন মানবটা মনে হয় আসবে না, কিন্তু তাকে বাধ্য হয়ে হলেও আসতে হবে। ডায়েরিতে কিছু নোট লিখছিল। হঠাৎ তার ফোনে মেসেজ টোন বেজে উঠল। সুগার মেসেজ। বার্তা এখনো গর্জন কমাই নিতে, মনে হয় আসবে নাও। ছোট্ট করে রিপ্লাই দিল, বাঘ যখন শিকারের ঘ্রাণ পায় তখন সে নিজেই গর্ত থেকে বেরিয়ে আসে ভাইয়া, জাস্ট ওয়েট।
অ্যান্ড সি। রাত 3টে বাজে। পুরো সেনানিবাস যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন জাংকুক তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলেন। তার কপালে হালকা ঘাম, শরীরটা কেন জানি একটু ভারী লাগছে। পুরনো চোটটা মাঝে মধ্যে মাথাচাড়া দিচ্ছে। তিনি আয়নায় নিজের প্রতিচ্ছবিকে বললেন, জাংকুক, তুই কি হার মানছ? না, তিনি হার মানছে না। তিনি পরাজয় স্বীকার করতে জানে না। তিনি জিপের চাবিটা হাতে নিলেন, ড্রাইভ করে নিজেই চলে এলেন মেডিকেল ক্যাম্পের দিকে। জাংকুক সোজা চলে গেল কিম তেইয়ং এর কেবিনের দিকে। তে তখন কেবিনের চেয়ারে মাথা রেখে ঝিমুচ্ছিল। বুট জুতার শব্দ পেয়ে সে চট করে সোজা হয়ে বসলো। দরজায় দাঁড়ানো দীর্ঘদেহী মানুষটাকে দেখে সে অবাক হওয়ার অভিনয় করলো না, বরং খুব শান্তভাবে ঘড়ির দিকে তাকালো। আপনি দেরিতে এসেছেন কর্নেল, তে গম্ভীর কণ্ঠে বলল। জাংকুক ভিতরে ঢুকে দরজাটা শব্দ করে বন্ধ করে দিল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। জাংকুক তের সামনে গিয়ে দাঁড়ালো এবং নিচু স্বরে বলল, আমি এখানে আপনার কাছে হার মানতে আসিনি। আমি এসেছি আমার মিশনের স্বার্থে। কিন্তু মনে রাখবেন ডক্টর, আপনি যদি এই ডোজটি দিতে গিয়ে সামান্যতম কোনো ভুল করেন বা বাড়তি কোনো নাটক করেন, তবে এই দেয়ালের বাইরে আপনি আর কোনোদিনও পা রাখতে পারবেন না। তে উঠে দাঁড়ালো। সে জাংকুকের রাগকে তোয়াক্কা না করে ট্রে থেকে ইঞ্জেকশনটা তুলে নিল। সে খুব ধীর পায়ে জাংকুকের দিকে এগিয়ে এলো। তাদের মাঝখানে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। জাংকুক তের চোখের মনির গভীরে এক অদ্ভুত স্থিরতা দেখল। তে খুব নিচু স্বরে বলল, আমি আমার কাজ নিয়ে কোনো নাটক করি না মিস্টার জিয়ন। এবার আপনি আপনার ইগোটা বাইরে রেখে আসুন। জাংকুক এবার আর কিছু বলল না। তিনি বড় একটি শ্বাস নিয়ে দেয়ালের দিকে ফিরে দাঁড়ালেন। তার পিঠের পেশিগুলো টান টান হয়ে আছে। তে খুব দক্ষ হাতে ইঞ্জেকশনটা পুশ করলো। এক মুহূর্তের জন্য জাংকুকের পুরো শরীর কেঁপে উঠল, কিন্তু তিনি মুখ ফুটে টু শব্দটিও করল না। কাজ শেষ করে তে তুলা দিয়ে জায়গাতে চেপে ধরে বলল, হয়ে গেছে, আপনি এখন যেতে পারেন। আর হ্যাঁ, পাহাড়ে গিয়ে ঠান্ডা পানি একদম খাবেন না। জাংকুক নিজের কাপড় ঠিক করে নিতে নিতে তের দিকে তাকাল। তার চোখে এখন আর আগের মতো ঘৃণা নেই, বরং এক ধরনের কৌতূহল। তিনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তারপর গভীরভাবে বললেন, থ্যাংক ইউ। জাংকুক বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সুগা দরজার ওপাশ থেকে উকি দিলেন। তার পেছনে মেজর জেহপ আছে। জেহপ তখনও অবিশ্বাস্য দৃষ্টিতে তেকেই দেখছে। সুগা তের সামনে এসে তার গালটা হালকা টেনে দিয়ে বলল, বাহ, তুই তো সত্যি বাক্যে বশ করে ফেললি রে বোন। ও যে এভাবে একা আসবে আমি ভাবতেই পারিনি। তে হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো গর্ব নেই। সে মেজর জেহপকে দেখে একটু অবাকই হয়ে বলল, মেজর জেহপ, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? কোনো সমস্যা? জেহপ কোনো মতে ঢোক গিলে বলল, না মানে ম্যাম, আপনি জাংকুক স্যারের বন্ধু, মানে সুগা স্যারের বোন। আমি আসলে। সুগা হেসে উঠে জেহপের কাঁধে হাত রেখে বলল, আরে জেহপ, গোপন কথাটা জেনেই ফেললে যখন, তখন আর ভয় কি? তবে খবরদার জাংকুক যেন এখন এটা জানতে না পারে। ওর মেজাজ এখন যা আছে তাতে ও জানলে লঙ্কা কাণ্ড ঘটে যাবে। জেহপ দ্রুত সেলুট দিয়ে বলল, স্যার, আমার জবান বন্ধ, আমি কিছুই জানি না। ভোরের আলো ফুটতে শুরু করেছে। হেলিপ্যাডে হেলিকপ্টারের পাখা ঘোরার শব্দ শোনা যাচ্ছে। জিয়ন জাংকুক তার টিমের সাথে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে। তার শরীর এখন বেশ ঝরঝরে লাগছে। তিনি একবার পেছনে মেডিকেল ক্যাম্পের ভবনের দিকে তাকালেন। সেখানে জানলার পাশে সাদা পোশাকে কেউ একজন দাঁড়িয়ে আছে। জাংকুক মনে মনে হাসলো। তার অবচেতন মন বলছে, এই মেয়েটার সাথে তার হিসেব এখনো বাকি আছে। আর তে জানলার পাশে দাঁড়িয়ে ভাবছে, সাবধানে থেকো জেডি কর্নেল, কেন যে আমাদের আবার দেখা হলো। ভোরের আলো তখনও দুর্গম পাহাড়ের খাদে পৌঁছায়নি। চারিদিকে শুধু পাইন আর দেবদারু গাছের ছায়া, আর তার মাঝ দিয়ে বয়ে চলা এক হিমশীতল নীরবতা। কিন্তু এই নীরবতা আজ মেকি। অপারেশন ব্ল্যাক হোল এর চূড়ান্ত পর্যায়ে চলছে। গত 3 দিন ধরে জিয়ন জাংকুক তার দল নিয়ে গভীর অরণ্যে ওৎপেতে ছিল। তাদের লক্ষ্য ছিল আন্তর্জাতিক এক জঙ্গি সংগঠনের গোপন অস্ত্রাগার এবং তাদের প্রধান আস্তানা ধ্বংস করা। জিয়ন জাংকুক গাছের ছায়ায় মিশে আছে। তার পরনে
কাম্বার ড্রেস, মুখে ক্যামোফ্লেজ রং মাখা, হাতে আধুনিক সার্ভিস রাইফেল। তার সেই বিখ্যাত আম্বার আইস দুটো এখন শিকারী চিতার মতো স্থির। টেলিস্কোপের লেন্স দিয়ে তিনি সামনের পাহাড়ের ঢালে লুকানো সুড়ঙ্গ পথটি পর্যবেক্ষণ করছেন। মেজর যেও পাশেই পজিশন নিয়ে আছে, তার কানে হেডসেট। সেখান থেকে ক্রমাগত ইন্টেলিজেন্সের আপডেট আসছে। যেও ফিসফিস করে বলল, স্যার, টার্গেট কনফার্ম। ওরা অস্ত্র লোড করেছে। আগামী 10 মিনিটের মধ্যে ওরা বর্ডার পার করার চেষ্টা করবে। জাঙ্কো ঘড়ির দিকে তাকাল। 3:52। তার কণ্ঠস্বর একদম শান্ত কিন্তু হাড় কাঁপানো শীতল। অল ইউনিট পজিশন। আমরা ওদের পালানোর কোনো সুযোগই দেব না। ফায়ার অন মাই কমান্ড। পরবর্তী কয়েক মিনিট ছিল নরক গুলজার। জাঙ্কুকে নিখুঁত পরিকল্পনায় চারপাশ থেকে ঘিরে ফেলা হলো শত্রুপক্ষকে। গোলাগুলি, গ্রেনেড, বিস্ফোরণ আর কমান্ডোরদের চিৎকারে পাহাড়ের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। জাঙ্কুক নিজে ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার প্রতিটি বুলেট যেন লক্ষ্যের দিকে ছুটে যাচ্ছে এক অমেঘ নিয়তি হয়ে। মিশন প্রায় শেষের দিকে। শত্রুপক্ষের আস্তানা ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে পাহাড়ের ওপারে একটি গোপন বাংকার থেকে ভারী মেশিন গানে গর্জে উঠল। জাঙ্কুকের দল খোলা জায়গায় আটকা পড়ার উপক্রম। নিজের টিমের ছেলেদের বাঁচাতে জাঙ্কুক একাই সেই বাংকারের দিকে ধাবিত হলো। পাথর আর গুলি বৃষ্টির মাঝ দিয়ে তার সেই অসম্ভব ক্ষিপ্রতা দেখে মেজর জেহপো কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। বাংকারটি ধ্বংস করার ঠিক আগ মুহূর্তে একটি আইইডি বিস্ফোরণ ঘটল জাঙ্কুকের খুব কাছে। বিস্ফোরণের তীব্রতায় তিনি কয়েক ফুট দূরে ছিটকে পড়লেন, কিন্তু দমে যাওয়ার পাত্র তিনি নন। রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে শেষ গ্রেনেডটা ছুড়ল বাংকারের ভিতরে। বিশাল এক শব্দে সবকিছু শান্ত হয়ে গেল। মিশন সাকসেসফুল। কিন্তু জাঙ্কুক অনুভব করলো তার বাম কাঁধ থেকে কোনই পর্যন্ত এক তীব্র জ্বালা। বিস্ফোরণের স্লিপটা তার হাড়ের ভিতরে ঢুকে গেছে। সাথে শরীরে পুরনো সেই ইনজুরিটাও এবার বড্ড বিদ্রোহ শুরু করেছে। রক্তে ভেজা ইউনিফর্ম আর ধুলোবালি মাখা শরীরে জাঙ্কুক পাথরের উপরে হেলান দিয়ে বসলো। তার শরীর অবসন্ন হয়ে আসছে, কিন্তু মস্তিষ্ক তখনও কাজ করছে। তার সেই আম্বার আইসের ভেতরে হঠাৎ করে এক অদ্ভুত হ্যালুসিনেশন শুরু হলো। তিনি দেখলেন পাহাড়ের কুয়াশা ভেদ করে একটি 18 বছরের কিশোরী দৌড়ে আসছে। তার হাতে একগুচ্ছ নীল পদ্ম। মেয়েটির মুখটা অস্পষ্ট, কিন্তু তার চঞ্চল হাসিটা যেন এই মরুভূমির মতো পাহাড়ের মাঝে বসন্ত নিয়ে আসছে। আপনি আমার জন্য নীল পদ্ম আনবেন বলেছিলেন না জাঙ্কুক? এক মায়াবী কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হলো। জাঙ্কুক বিড়বিড় করে উঠল, তুমি? স্মৃতির সেই মেয়েটি কাছে এসে দাঁড়ালো। জাঙ্কুকের দিকে হাত বাড়াতে চাইল, কিন্তু যন্ত্রণায় তার আঙুলগুলো কুঁকড়ে গেল। তিনি দেখলো মেয়েটা হঠাৎ করে চলে যাচ্ছে। স্যার, স্যার, চোখ খুলুন। জেহপের চিৎকারে জাঙ্কুকের তন্দ্রা ভাঙলো। জেহপ তার ক্ষতস্থান চেপে ধরার চেষ্টা করছে। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে নিজের উপরে প্রচন্ড বিরক্ত হলো। কেন 7 বছর আগের সেই অর্থহীন স্মৃতি তাকে এই যুদ্ধের ময়দানেও তাড়া করছে? বেঈমান মেয়েটিকে সে কোনোদিনও মনে রাখতে চায় না। সে তাকে ধোঁকা দিয়ে চলে গেছে। আজ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে কেন সেই বিশ্বাসঘাতক মেয়েটিকে তার চোখে ভেসে উঠতে হলো নীল পদ্ম হয়ে? জেহপ, রিপোর্ট। জাঙ্কুক ভাঙা গলায় জিজ্ঞাসা করলেন। মিশন 100% সাকসেসফুল স্যার। আমাদের কোনো ক্যাজুয়ালিটি নেই, কিন্তু আপনার অবস্থা খুব খারাপ। হেলিপ্যাড প্রস্তুত। আপনাকে দ্রুত সিএমএইচ এ নিতে হবে। জাঙ্কুক মলিন হাসলো। তার সেই আম্বার চোখে এখন এক অদ্ভুত শূন্যতা। জাঙ্কুক জানে সিএমএইচ এ গেলে তাকে আবারও সেই বেয়াদব ডক্টরের মুখোমুখি হতে হবে, যে তাকে নাজেহাল করেছিল, যার চোখে তিনি নিজের পরাজয় দেখেছিলেন। হেলিকপ্টারে যখন পাহাড়ের বুক চিরে ঢাকার দিকে উড়াল দিল, জাঙ্কুক তখনও ভাবছে সেই মেয়েটার কথা। সে কি সত্যি তাকে মনে রাখেনি, নাকি সে ছিল আসলে এক মুখোশধারী শত্রু, যে তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতাটুকু তৈরি করে বসে আছে? অন্যদিকে মেডিকেল ক্যাম্পে তে তখন নির্ঘুম রাত কাটাচ্ছিল। সে জানতো অপারেশন ব্ল্যাক হোল
আজ রাতে শেষ হবে। কেন জানি না তার মন গাইছিল। সে বারবার তার মোবাইল ফোনের দিকে তাকাচ্ছিল, যদিও সে জানতো ওখান থেকে কোনো ফোন আসবে না। জিমিন এসে পাশে দাঁড়ালো। তে, তুই এখনো ঘুমাসনি? তোর চোখে তো কালি পড়ে গেছে। তে জানলার বাইরে অন্ধকার রানওয়ের দিকে তাকিয়ে বলল, জিমিন, 7 বছর আগে যখন আমি দেশ ছেড়েছিলাম, আমি ভেবেছিলাম আমার সব আবেগ আমি নোয়াখালীর সেই ধুলিময় পথে কবর দিয়ে এসেছি। কিন্তু আজ কেন জানি বুকটা খুব কাঁপছে। জিমিন দীর্ঘশ্বাস ফেলল। তোর কি মনে হয় ও বিপদে পড়বে? তে তিক্ত হাসলো। বিপদে পড়লে ভালো হতো, অন্তত ওর ইগোটা কিছুটা কমতো। কিন্তু মানুষটা এতই শক্তিশালী যে বিপদ হয়তো তাকে দেখে রাস্তা পরিবর্তন করে ফেলে। ঠিক সেই মুহূর্তেই তের পেজারে একটি জরুরি বার্তা ভেসে এলো। রেড অ্যালার্ট, রেড অ্যালার্ট। মেডিভেকের মাধ্যমে গুরুতর আহত রোগীরা আসছে। শরীরে একাধিক স্প্লাটারের আঘাত, কাঁধ স্থানচ্যুত, আশঙ্কা এবং মারাত্মক রক্তক্ষরণ। রোগীর কোট আয়রন ফিস্ট। তের হাত থেকে কফির মগটা মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। আয়রন সিস্ট মানে জিয়ন জাংকুক আসছে। তার বীরত্ব আর জেদের চূড়ান্ত মূল্য চুকিয়ে সে ফিরেছে তের কাছে। তে তার অ্যাপ্রনটা টেনে নিয়ে দ্রুত পায়ে ওটির দিকে হাঁটা শুরু করলো। তার চোখে সেই উদাসীনতা মুহূর্তেই এক ইস্পাত কঠিন প্রফেশনালের জিমে বদলে গেল। সে মনে মনে বলল, তুমি বীর হতে পারো জাংকুক, কিন্তু মৃত্যু আর জীবনের মাঝে যে সরু রেখাটা আছে, সেখানে আমি শেষ কথা। তোমাকে ফিরতে হবে মিস্টার জিয়ন। আমার এই অসম্পূর্ণ হিসাবগুলো তোমাকে বুঝিয়ে দিতে হবে। অপারেশন থিয়েটারের ওপরে লাল আলোটি জ্বলছে। ভিতরে এক পিনপতন নীরবতা, শুধু কার্ডিয়াক মনিটরের শব্দ আর তের শান্ত গলার নির্দেশ শোনা যাচ্ছে। জিয়ন জাংকুক এখন গভীর অ্যানেস্থেসিয়ার প্রভাবে অচেতন। তার সেই প্রখর ব্যক্তিত্ব, সেই অহংকারী তামাটে চোখ এখন বন্ধ। সাদা ওটি ড্রেসের নিচে তাকে এখন আর দা আয়রন ফিস্ট মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে এক ক্লান্ত যোদ্ধা যে নিজের অজান্তেই তার সব থেকে বড় শত্রু বা হয়তো কাছের মানুষের হাতের নিচে আত্মসমর্পণ করেছে। তে নিপুণ হাতে জাংকুকের কাঁধের টিস্যুগুলো সরিয়ে স্প্লাইটার বের করছে। প্রতিবার যখন তার শরীরের ভেতরের ধাতু খুঁজে পাচ্ছে, তের বুকটা কেঁপে উঠছে, কিন্তু তার হাত কাঁপছে না। সে এখন একজন লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার। 7 বছর আগে যে মেয়েটির হাত কাঁপতো জাংকুকের নাম শুনলে, সেই মেয়েটি আজ আর নেই। জিমিন পাশে দাঁড়িয়ে নার্ভাসলি মনিটর চেক করছিল। সে নিচু গলায় বলল, তে, ব্লাড প্রেশার ফল করেছে, শরীরটা বড্ড বেশি ধকল সয়েছে কর্নেল জিয়ন জাংকুকের। তে একবার জাংকুকের শান্ত মুখের দিকে তাকালো। অ্যানেস্থেসিয়ার ঘোরে জাংকুক অস্ফুট কণ্ঠে কিছু একটি বিড়বিড় করছে। তে কান কাছে নিল। জাংকুক বলছে, নীল, নীলপদ্ম কোথায়? তের হাতটা এক মুহূর্তের জন্য থেমে গেল। নীলপদ্ম? 7 বছর আগের সেই বিকেলের কথা কি এই দুর্দর্শ লোকের মনে আছে? সেদিন দাদুর বাড়ি পুকুর ঘাটে দাঁড়িয়ে জাংকুক বলেছিল, একটি মেয়েকে চেনে যে নীলপদ্ম খুব পছন্দ করে, তাকে নীলপদ্ম দিতে হলে কি খুব স্পেশাল হতে হবে। তে তখন ভেবেছিল জাংকুক তার কথা বলছে, অথচ সেই রাতেই জাংকুক তাকে অযোগ্য বলে প্রমাণ করে দিয়েছে। তে নিজের ঠোঁট কামড়ে ধরল। ঘৃণা আর মমতা মিলেমিশে তার ভিতরে এক ঝড় বয়ে যাচ্ছে। সে দ্রুত হাতে অপারেশন শেষ করলো। অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। ভোর 5টা। কেবিনের জানলা দিয়ে ধূসর আলো ভিতরে ঢুকছে। জাংকুকের জ্ঞান ফিরছে ধীরে ধীরে। তার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে আছে। সে চোখ মেলে দেখলো সাদা স্লিং, আর তার পাশে কেউ একজন দাঁড়িয়ে তার ড্রেসিং বদলে দিচ্ছে। চোখ ফেরাতেই জাংকুক দেখলো সেই তীক্ষ্ণ চোখের নারী ডাক্তার কিম তেইয়ংকে। তে তখন খুব নির্দিষ্ট মনে তার ব্যান্ডেজ পরীক্ষা করছিল। জাংকুকের মনে হলো এই মানুষটার ছোঁয়ায় কোনো এক অদ্ভুত পরিচিতি আছে। এমনটা কেন মনে হচ্ছে? পানি। জাংকুকের গলা দিয়ে শুধু এই একটা শব্দই বের হলো। তে গ্লাসে করে পানি নিয়ে স্ট্র দিয়ে তার
তার মুখে ধরল। পানি খেয়ে জাঙ্কুক কিছুটা ধাতস্থ হলো। তার সেই আম্বার আইস এখন সরাসরি তের চোখের দিকে স্থির। আপনি আমার অপারেশন করেছেন? জাঙ্কুক জিজ্ঞাসা করল। তার গলায় আগের সেই বজ্রকণ্ঠ নেই, তবে গম্ভীর এবং অটুট। তে যন্ত্রের মতো উত্তর দিল, হ্যাঁ, আপনার কাঁধে 5টি স্প্লাইন্টার ছিল। অনেক রক্তক্ষরণ হয়েছে। আপাতত কয়েকদিন আপনাকে কড়া বেড রেস্ট নিতে হবে। জাঙ্কুক একটু হাসার চেষ্টা করলো, যা ব্যথায় স্নান হয়ে গেল। বেড রেস্ট আমার ধাতে নেই ডক্টর। আমার মিশন এখনো পুরোপুরি শেষ হয়নি। তে ট্রেটা সজোরে টেবিলের উপরে রাখলো, তার চোখে আগুন। আপনার মিশন শেষ হোক বা না হোক, আমার পেশেন্ট হিসেবে আপনাকে আমার কথা শুনতে হবে। আপনার ইগো দিয়ে আপনি বুলেট আটকাতে পারেন, কিন্তু ইনফেকশন আটকাতে পারবেন না। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে বলল, 7 বছর আগে আমি একবার নোয়াখালী গিয়েছিলাম। সেখানে একটি মেয়েকে দেখেছিলাম। তার চোখ দুটো ঠিক আপনার মতোই ছিল। তের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সে কি তবে চিনতে পেরেছে? কিন্তু তে নিজেকে সামনে নিল। সে অবজ্ঞার স্বরে বলল, আর্মি অফিসারদের কি ট্রমা হলে পুরনো স্মৃতি আর বর্তমান গুলিয়ে যায়? আমার মনে হয় আপনার সাইকিয়াট্রিক্স ইভ্যালুয়েশন দরকার। জাঙ্কুক একটু অবাক হলো। মেয়েটা তাকে সোজাসাপটা অপমান করছে, অথচ কেন জানি তার রাগ হচ্ছে না, বরং এই অপমানের মাঝেও সে এক ধরনের অধিকার খুঁজে পাচ্ছে। আপনার নাম যেন কি বললেন? কিম তেইয়ং। তে বিড়বিড় করলো, নামটা খুব চেনা মনে হচ্ছে, বিশেষ করে তেইয়ং। তে কেমন যেন চেনা চেনা। তে কেবিনের দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, নামে কি আসে যায় কর্নেল? আপনার কাছে তো আমি স্রেফ একজন সাধারণ মেয়ে, যার কোনো যোগ্যতাই নেই। তাই নাম মনে রাখার বৃথা চেষ্টা করবেন না। আপনার ওষুধগুলো নার্স দিয়ে যাবে। আর হ্যাঁ, আমি আপনার বন্ধু সুগার বোন বলে কোনো বাড়তি সুবিধা আশা করবেন না। তে ঘর থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। করিডোরে এসেই সে দেয়ালে পিঠ দিয়ে হাঁপাতে লাগলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে পেরেছে। সে জাঙ্কুকের সামনে নিজেকে দুর্বল হতে দেয়নি। অন্যদিকে কেবিনের ভিতরে জিয়ন জাঙ্কুক একা পড়ে রইল। তার মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, সাধারণ মেয়ে। সে কি এই কথাটি আগেও কাউকে বলেছিল? তার মনের গহীনে 7 বছর আগের সেই স্মৃতিগুলো কেন হঠাৎ করে ডানা ঝাপটাচ্ছে? কেন তার মনে হচ্ছে এই ডক্টর কিম তেইয়ং কোনো সাধারণ ডাক্তার নয়, বরং তার জীবনে এমন এক অধ্যায় যা সে নিজেই কোনো এক স্বার্থের টানে ছিঁড়ে ফেলেছিল। জাঙ্কুক তার ডান হাত দিয়ে নিজের কপাল টিপে ধরল। তার আম্বার চোখে এখন সংশয়। সে মনে মনে বলল, কিম তেইয়ং, আপনি কে? কেন? আপনাকে দেখলে আমার বীরত্বের অহংকার ধুলোয় মিশে যায় কেন? অপারেশন থিয়েটার থেকে ফেরার পর 3 দিন কেটে গেছে। ঢাকার সেনানিবাসের আকাশটা আজ ভারী মেঘে ঢাকা, ঠিক যেন জিয়ন জাঙ্কুকের মনের মতো। সিএমএইচ এর ভিআইপি কেবিনে শুয়ে জাঙ্কুক এক দৃষ্টিতে সিলিনের দিকে তাকিয়ে আছে। তার বাম হাতটা স্প্লিং দিয়ে বুকের সাথে আটকানো। শরীরের ক্ষতগুলো শুকিয়ে আসছে, কিন্তু মনের ভিতরে যে অস্থিরতা জন্ম হয়েছে তার কোনো মলম নেই। বিগত 48 ঘন্টায় জাঙ্কুক বারবার একটা বিষয় নিয়ে ভাবছে, ডক্টর কিম তেইয়ং কেন মেয়েটি তাকে সাধারণ মেয়ে এবং যোগ্যতা নিয়ে খোঁচা দিল? এই শব্দগুলো তো সাধারণ কোনো চিকিৎসকের মুখে মানায় না। এগুলো কোনো ব্যক্তিগত আঘাতের প্রতিধ্বনি। ঠিক এই সময় দরজায় টোকা পড়লো। ভিতরে ঢুকলো মেজর জেহো। তার হাতে কিছু ফাইল আর একটি ফুলের তোড়া। স্যার, গুড মর্নিং। সুগা স্যার পাঠালেন। উনি একটি মিটিং এ আছেন, বিকেলে আসবেন। জাঙ্কুক জেহোকের দিকে তাকালেন। তার আম্বার চোখ দুটোতে এক ধরনের অনুসন্ধানী দৃষ্টি। জেহোক, ফুলগুলো টেবিলে রাখো। আর শোনো, তুমি কি ডক্টর কিম তেইয়ংকে আগে থেকে চেনো? জেহোক ঘামতে শুরু করলো। সে জানে এই বাঘের কাছে বেশিক্ষণ সত্য গোপন রাখা কঠিন। সে ঢোক গিলে বলল, না স্যার, মানে ওই দিন সুগা স্যারের কেবিনে যা শুনলাম। আপনি তো জানেন। আমি তোমার আমতা আমতা কথা জানতে চাইনি জেহোক। কিম তেইয়ং এর সম্পর্কে যা জানো সব বলো। ও কি আগে থেকেই আমাকে চেনে? ওর কথায় এক ধরনের
প্রতিশোধের সুর কেন? জিওপ এবার বুঝতে পারলো কর্নেল জিওন জাঙ্কুককে আর ধোকা দেওয়া যাবে না। তবে সে সরাসরি সবকিছু না বলে একটু ঘুরিয়ে বলল, স্যার, ডক্টর তেহুং অত্যন্ত মেধাবী, তবে ওর অতীতের একটা অংশ খুব রহস্যময়। সুগা স্যার একবার বলেছিল তেহুং আজ থেকে 7 বছর আগে হঠাৎ করে বদলে গিয়েছিল। খুব হাসিখুশি একটা মেয়ে রাতারাতি কেমন যেন পাথর হয়ে গেল, দেশ ছেড়ে চলে গেল বিদেশে। কেন গিয়েছিল সেটা আজ পর্যন্ত সুগা স্যারও জানেন। 7 বছর, আবারও সেই একই সময়কাল। জাঙ্কুকের কপালে ভাঁজ পড়ল। সে যা ভাবছে সেটাই কি তবে ঠিক? সিটির কোনায় ধুলো পড়া একটি ছবি হঠাৎ করে ঝিলিক দিয়ে উঠল। একটি চঞ্চল মেয়ে, যার হাসিতে ঝর্ণার শব্দ ছিল, যে তাকে সারাদিন উত্তপ্ত করত, আর সে ধমক দিয়ে তাকে দূরে সরিয়ে দিত। কিন্তু মনের এক কোণে সেই মেয়েটির জন্য এক ধরনের দুর্বলতা তৈরি হয়েছিল। এক কথায় তার জীবনে এক অদ্ভুত আলো হয়ে এসেছিল মেয়েটি, যার নাম ছিল তে। জাঙ্কুক তাকে ভালোবেসেছিল নিজের সত্তা দিয়ে, কিন্তু সেই মেয়েটি তাকে কোনো এক অজানা কারণে মাঝপথে ফেলে চলে গিয়েছিল, তাকে ধোঁকা দিয়েছিল। কেন গিয়েছিল তার কোনো উত্তর সে আজ পর্যন্ত পায়নি। আর সেই বিচ্ছেদের পর থেকে জাঙ্কুক নিজেকে পাথরের মতো শক্ত করে ফেলেছে। এই ছিল তার জীবনের একমাত্র দুর্বলতা, যা এখন এক বিশাল ক্ষতে পরিণত হয়েছে। দরজা খোলার শব্দে জাঙ্কুকের চিন্তা সুতো ছিঁড়ে গেল। ভিতরে ঢুকলো ডক্টর কিম তেহুং। আজ তার পরনে হালকা নীল রঙের জামা, উপরে সাদা অ্যাপ্রন, আর সেই চিরচেনা তার চেহারায় এক ধরনের কঠোর গম্ভীর্য ভাব। হাতে একটি ইঞ্জেকশনের ট্রে। তাকে দেখে জাঙ্কুকের হৃদস্পন্দন থমকে গেল মুহূর্তের মধ্যে। তে জেহপের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মেজর জেহপ, পেশেন্টকে বেশি কথা বলিয়ে ক্লান্ত করবেন না। ওনার এখন রেস্টের দরকার, আপনি আসতে পারেন। জেহপ দ্রুত সেলুট দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তে জাঙ্কুকের বিছানার কাছে এসে তার রিপোর্টগুলো পরীক্ষা করতে শুরু করলো। তার চলন বলনে এক ধরনের রাজকীয় অবজ্ঞা। আপনার ব্লাড প্রেশার এখন একটু হাই, কর্নেল। তে কোনো দিকে না তাকিয়ে বলল। জাঙ্কুক এবার সরাসরি তের কবজি চেপে ধরলেন। তে চমকে উঠল, তার চোখের মণিগুলো বড় হয়ে গেল। আপনি কে, তেইহুং? তবে কি তে ধরা পড়ে গেল এই নিষ্ঠুর মানবের কাছে, যে 7 বছর আগে তের জীবনটাকে এলোমেলো করে দিয়ে ধোকা দিয়ে চলে গিয়েছিল? তের ভাবনার সুতা কাটলো জাঙ্কুকের কণ্ঠস্বরে। 7 বছর আগে নোয়াখালীতে একটি মেয়ে আমার পিছু পিছু ঘুরতো। আপনার সাথে তার কিছুটা মিল আছে। আপনি কি কখনো নোয়াখালীতে গিয়েছিলেন? তে নিজের হাত সরানোর চেষ্টা করলো না, বরং সে এক অদ্ভুত শান্ত হাসলো। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু এক সমুদ্র বিষাদ। পুরনো স্মৃতিশক্তি দেখতে ফিরছে আপনার, কিন্তু ভুল জায়গায় খুঁজছেন, কর্নেল। আপনার মতো দুর্ধর্ষ অফিসারের স্মৃতিতে তো শুধু জয় আর বীরত্বের গল্প থাকার কথা। কোনো সাধারণ মেয়ের ছবি সেখানে থাকা তো আপনার ইগোর সাথে মানায় না। আমি ডক্টর কিম তেহুং, আপনার পিছনে ঘোরা কোনো মেয়ে নই। জাঙ্কুক কিছু বলতে চাইলেন, কিন্তু তে তাকে থামিয়ে দিল। তে কোনো কথা না বলে জাঙ্কুকের হাতের কাছে এগিয়ে এলো। জাঙ্কুক তার দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, ডক্টর তেহুং, আপনার কণ্ঠটা আমার খুব চেনা, কিন্তু আপনার ব্যক্তিত্বের সাথে ওই কণ্ঠের কোমলতা ঠিক মেলে না। আপনি কি সবসময় এমন রুক্ষ? তে সিরিজটা প্রস্তুত করতে করতে শীতল গলায় বলল, হাসপাতালে ডাক্তাররা মিষ্টি কথা বলতে আসে না, কর্নেল। আর রুক্ষতা অনেক সময় আত্মরক্ষার কবচ হিসেবে কাজ করে। আপনার মতো বীরদের সেটা বোঝার কথা নয়। জাঙ্কুক মলিন হাসলেন। তার সেই বিখ্যাত আম্বার আইসে এক ধরনের বিষাদ ফুটে উঠল। আত্মরক্ষা? কার থেকে? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? তের হাত এক মুহূর্তে থেমে গেল। সে জাঙ্কুকের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না। আপনি এখন আমার কাছে স্রেফ একজন অবাধ্য রোগী। ইনজেকশন পুশ করার সময় তে খুব কাছ থেকে জাঙ্কুকের সুটম দেহ আর তার পুরুষালী সুগন্ধটা পাচ্ছিল। এই ঘ্রাণটা তার বড্ড চেনা। নোয়াখালীতে সেই 7টা দিন এই ঘ্রাণে সে বিভোর ছিল, কিন্তু পরক্ষণে তার কানে বেজে উঠল সেই নিষ্ঠুর বাক্য। তে ইচ্ছে করে একটু জোরে সুচটা ফুটিয়ে দিল। জাঙ্কুক সামান্যতম কুকড়ে গেল না। তিনি খুব তীক্ষ্ণ চোখে তেকে দেখছেন।
তার মনে হচ্ছে এই মেয়েটি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। কিন্তু কেন? জাঙ্কুক হঠাৎ বলে উঠল, আপনার ভাই সুগা আমাকে বলেছিল আপনি নাকি 7 বছর আগে হঠাৎ করে বদলে গিয়েছিলেন। কি হয়েছিল তখন? তে এবার আর নিজেকে সামলাতে পারলো না। তে সিরিজটা ট্রেতে সজোরে রেখে এবার চিৎকার করে উঠল, আপনি কোন সাহসে আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করছেন? নিজের চরকায় তেল দিন কর্নেল। নিজের বীরত্বের কাহিনী শোনান, মানুষকে ছোট করার গল্প শোনান, কিন্তু আমার সীমা লঙ্ঘন করতে আসবেন না। তের এই আকস্মিক বিস্ফোরণে জাঙ্কুক স্তম্ভিত হয়ে গেল। তিনি শান্তভাবেই বললেন, কাউকে ছোট করা আমার স্বভাব নয় ডক্টর। আমি নিজেও ধোঁকা খেয়েছি। 7 বছর আগে যাকে আমি নিজের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, সেই তে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি আজও জানি না কেন সে এমন করলো। তে স্থির হয়ে গেল। জাঙ্কুকের মুখে তে নামটা শুনে তার কান ঝাঁঝা করতে লাগলো, কিন্তু তার ক্ষোভ কমলো না। সে ভাবলো এটা হয়তো জাঙ্কুকের নতুন কোনো চাল। তে নামটা সুন্দর, নিশ্চয়ই সে আপনার যোগ্য ছিল না, তাই তো? তে মলিন গলায় বলল। জাঙ্কুক তার আম্বার চোখ দুটো বন্ধ করলে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, যোগ্যতা? ভালোবাসা আবার যোগ্যতা কিসের? সে ছিল আমার বেঁচে থাকার রসদ, কিন্তু সে চলে যাওয়ার পর আমি বুঝেছি এই পৃথিবীতে নিজের কেরিয়ার আর দেশ ছাড়া আমার আপন বলতে কেউ নেই। তে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, তার দম বন্ধ হয়ে আসছে। রাত অনেক হয়েছে। সেনানিবাসের গেস্ট হাউসে সুগার জেহক একসাথে বসে কফি খাচ্ছে। জেহক খুব চিন্তিত। সে তেয়ার জাঙ্কুকের মধ্যকার এই অদৃশ্য দেয়ালটি ভাঙতে চায়, কিন্তু তার ভয় হয় যদি জাঙ্কুক তার এই সত্যটা জানতে পেরে আরো বেশি রেগে যায়। স্যার, আপনার কি মনে হয় না জাঙ্কুক ছাড়া ম্যামের মাঝে বড় কোনো ভুল বোঝাবুঝি আছে? আজ বিকেলে ম্যামকে দেখলাম খুব অস্থির। সুগার দীর্ঘশ্বাস ফেলে জেহক, তে খুব জেদি আর জাঙ্কুক হলো পাথরের মতো শক্ত। এদের মাঝে ঢোকা মানে নিজের বিপদ ডেকে আনা। তবে 7 বছর আগে সেই রহস্যটা আজও রহস্য হিসেবেই রয়ে গেল। এদিকে তে তার কোয়ার্টারে বসে ডায়েরি লিখছিল। তার চোখের জল ডায়েরির পাতায় ফোঁটা ফোঁটা করে ঝরছে। সে ভাবছে জাঙ্কুক কি সত্যি তেকে ভালোবাসতো? যদি ভালোবাসতো তবে সেই রাতে ওই কথাগুলো কেন বলেছিল? কার সাথে কথা বলেছিল সে? হঠাৎ করেই তের মনে পড়লো সেই রাতে জাঙ্কুক ফোনে কোনো এক ইউনো এর সাথে কথা বলেছিল। ইউনো ছিল জাঙ্কুকের তৎকালীন ব্যাচমেট। তে এতদিন পর বুঝতে পেরেছে সে হয়তো পুরো কথোপকথনটি শোনেনি। পরদিন সকালে জাঙ্কুক ডিসচার্জ নেওয়ার জন্য তৈরি। তার ইউনিফর্ম পরা, কাঁধে তার পদমর্যাদার উজ্জ্বল স্টারগুলো জ্বলছে। তে ফাইল নিয়ে কেবিনে ঢুকলো। আপনার ডিসচার্জ পেপার। তে ফাইলটা টেবিলের উপরে রাখলো। জাঙ্কুক ফাইলটা হাতে নিল। যাওয়ার আগে তিনি তের খুব কাছে এসে দাঁড়ালো। তার তামাটে চোখের তীব্রতা তেকে কাবু করে ফেলছে। ডক্টর তেইহু, আমার মনে হয় আমাদের গল্পটা এখনো শেষ হয়নি। আপনি আমাকে ঘৃণা করেন, কেন করেন তা জানি না, কিন্তু এই ঘৃণাটাই প্রমাণ করে যে আপনার মনে আমার জন্য কোনো না কোনো জায়গা আছে। তে মাথা উঁচু করে দাঁড়ালো। ভুল ভাবছেন কর্নেল, আপনার জন্য আমার মনে এখন শুধু ঘৃণা নয়, বরং এক ধরনের অবজ্ঞা আছে। আপনার মতো মানুষেরা শুধু ধ্বংস করতে জানে, গড়তে জানে না। জাঙ্কুক হাসলো, এক মরণজয়ী হাসি। দেখা যাক, অপারেশন ব্ল্যাক হোল তো সফল হয়েছে, এবার শুরু হবে অপারেশন ট্রুথ। আমি খুঁজে বের করবই কেন আপনি আমাকে এত অপছন্দ করেন। জাঙ্কুক বেরিয়ে গেলেন। তার বুটের শব্দ করিডোরে প্রতিধ্বনিত হতে লাগলো। তে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। সে দেখলো জাঙ্কুক জিপে উঠেছে। যাওয়ার আগে জাঙ্কুক একবার উপরের দিকে তাকালো। সেই আম্বার আইস যেন তের আত্মার ভিতরে ঢুকে পড়েছে। তে বলল, তুমি কোনো সত্যি খুঁজে পাবে না জাঙ্কুক, কারণ সেই সত্যিটা 7 বছর আগেই মরে গেছে। তুমি শুধু তেকে খুঁজতে থাকো, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে থাকা এই কিমতেইয়ংকে তুমি কোনোদিনও চিনতে পারবে না। কিন্তু তে জানতো না যে ও দরজার ওপাশে দাঁড়িয়ে সবটা শুনে ফেলেছে। যে ও বিড়বিড় করে বলল, তার মানে কিমতেইয়ংই তে। যে ও এবার সিদ্ধান্ত নিল সে নিজে ইউনোর খোঁজ বের করবে। 7 বছর আগে সেই ফোন কলের রহস্য তাকে উদ্ধার করতেই হবে। ভোর 4টে। সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে ঘাসে তখন শিশির বিন্দু জমে আছে। সিএমএইচ এ ডিসচার্জ নিয়ে জিয়ন জাংকুক তার
তার নিজের বাংলায় ফিরেছে মাত্র কয়েক ঘন্টা হলো। তার বাম কাঁধে এখনো কিছুটা চিনচিনে ব্যথা থাকলেও মনের অস্থিরতা তাকে শুয়ে থাকতে দিল না। সে জগিং করতে শুরু করেছে। ব্যায়ামের মাধ্যমে শারীরিক কষ্টের চেয়ে মানসিক অস্থিরতা কমানোটাই তার মূল লক্ষ্য। পেশাদার জীবনে জিওন জাংকুক একজন সফল লোক, কিন্তু গত কয়েকদিন ধরে ডক্টর কিম তেইয়ং তার জীবনের সমস্ত সমীকরণ উলটপালট করে দিয়েছে। জগিং থামিয়ে জাংকুক তার স্টাডি রুমের দিকে গিয়ে বসলো। টেবিলের উপরে রাখা তার পুরনো অ্যালবাম, সেখানে কোনো মানুষের ছবি নেই, আছে শুধু কিছু মডেল আর পুরনো চিরকুট। হঠাৎ তার মনে পড়লো তের সেই তীক্ষ্ণ কণ্ঠস্বর, আপনার জন্য আমার মনে এখন শুধু ঘৃণা নয়, বরং এক ধরনের অবজ্ঞা আছে। জাংকুক বিড়বিড় করে বলল, কেন তেইহুং, আমি তো আপনাকে চিনতামই না। তবে কি আমার সন্দেহ ঠিক, যা আজ আমার সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছে? ঠিক তখনই তার ল্যান্ডফোনের বেল বেজে উঠল। ওপাশে ব্রিগেডিয়ার জেনারেল কাই। জাংকুক, শরীর কেমন? শুনলাম তুমি নাকি ডিসচার্জ নিয়েছো। জি স্যার, আমি ফিট, কাল থেকেই জয়েন করছি। গুড। অপারেশন ব্ল্যাক হোলের আফটার অ্যাকশন রিপোর্টটি তৈরি করো। আর শোনো, সামনের সপ্তাহে একটা ইন্টার সার্ভিস কনফারেন্স আছে, সেখানে তোমাকে এবং মেডিকেল কোর্ট থেকে ডক্টর তেইয়ংকে রিপ্রেজেন্ট করতে হবে। ফোনের ওপাশ থেকে নামটা শুনেই জাংকুকের চোয়াল শক্ত হয়ে গেল। জাংকুক চাইছে দূরত্ব বজায় রাখতে, অথচ তার ভাগ্য তাকে বারবার সেই একই বৃত্তে টেনে আনছে। অন্যদিকে তে তখন তার কোয়ার্টারের ব্যালকনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। তার বান্ধবী জিমিন পিছন থেকে এসে কফির মগটা তার হাতে বাড়িয়ে দিয়ে বলল, আবার ওই আম্বার চোখের কথা ভাবছিস? তে কফিতে চুমুক দিয়ে মলিন হাসলো। জানিস জিমি, ও যখন তে নামটা নিল, আমার মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ও কি আসলে বুঝতে পারছে না আমি তে, নাকি ও কোনো নতুন নাটক শুরু করেছে? জিমিন তের চোখে চোখ রেখে বলল, তে, 7 বছর আগে সেই ফোন কলের কথা একবার ভেবে দেখ। তুই কি পুরো কথাটা শুনেছিলি? জাঙ্কুক কি সরাসরি তোর নাম নিয়েছিল, নাকি ও স্রেফ কোনো পরিস্থিতির কারণে ওসব বলেছিল? তে রেগে গিয়ে বলে উঠল, ও কি বলেছিল না বলেছিল সেটা বড় কথা নয় জিমিন। ও আমাকে যোগ্য নয় বলেছিল। আমি সাধারণ মেয়ে ছিলাম বলে ও আমাকে রিজেক্ট করেছিল। আজ আমি যোগ্যতা অর্জন করেছি ঠিকই, কিন্তু সেই ক্ষত এখনো যায়নি। জিমিন দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু ও তো এখনো সেই তেকেই খুঁজছে। তার মানে ও কাউকে এখনো মনে জায়গা দেয়নি। এটা কি ভালোবাসার প্রমাণ নয়? তে কোনো উত্তর দিল না। তার মনের ভিতরে এক বিশাল যুদ্ধ চলছে। একদিকে 7 বছর আগে জমাট বাঁধা অভিমান, অন্যদিকে জাঙ্কুকের সেই বিষাদগ্রস্ত আম্বার চোখ। তে কি পারবে সেই তামাটে চোখের মায়ায় আবারও হার মানতে? পরদিন সকালে সেনা সদস্যদের কনফারেন্স রুম, চারিদিকে এসে শীতল বাতাস আর উচ্চপদস্থ অফিসারদের গম্ভীর আলোচনা। জিওন জাংকুক তার ফুল ইউনিফর্মে বসে আছে। তার বুকের বাঁ পাশে থাকা মিডলগুলো আলোয় ঝলমল করছে। একটু পরে রুমে ঢুকলো ডক্টর কিম তেইয়ং। আজ তার পরনে অনন্য ড্রেসের বদলে ফর্মাল কামব্যাক ইউনিফর্ম, চুলগুলো শক্ত করে খোপা বাঁধা। তাকে আজ সত্যিকারের এক দুর্ধর্ষ অফিসারের মতো লাগলো। জাংকুক এক পলক তার দিকে তাকিয়ে চোখ সরাতে পারল না। মিটিং চলাকালীন জাংকুক যখন মিশনের সাকসেস রিপোর্ট দিচ্ছিল, তখন তার কণ্ঠস্বর ছিল ইস্পাতের মতো কঠিন, কিন্তু মাঝে মাঝে তার দৃষ্টি আটকে যাচ্ছিল তের উপর। তে খুব পেশাদারিত্বের সাথে মেডিভ্যাক ইভাকুয়েশনের পরিসংখ্যান দিচ্ছিল। মিটিং শেষ হওয়ার পর সবাই যখন বেরিয়ে যাচ্ছিল, জাংকুক কৌশলে তের পথ আটকে দাঁড়ালো। ডক্টর তেইহুং, 1 মিনিট। তে ভুরু কুঁচকে তাকালো। বলুন কর্নেল, আগামীকাল বিকেলে আমার ইউনিটে একটি চ্যারিটি প্রোগ্রাম আছে। আমি চাইবো আপনি সেখানে গেস্ট হিসেবে আসুন। জাংকুকের কণ্ঠে আজ কোনো আদেশ নেই, আছে এক ধরনের অনুরোধ। তে তাচ্ছিলের হাসি হাসলো। আমি কোনো ইউনিটের শোপিস হতে পছন্দ করি না কর্নেল। আমার কাজ রোগীদের চিকিৎসা করা, চ্যারিটিতে হাসি মুখে ছবি তোলা না। এটা কোনো ছবির জন্য নয় তেইহুং, সেখানে কিছু অনাথ শিশু আসবে যাদের দায়িত্ব আমার ইউনিট নিয়েছে। আমি চাই আপনি তাদের সাথে একটু সময় কাটান। আপনার মতো একজন যোগ্য অফিসারের উপস্থিতি তাদের অনুপ্রাণিত করবে। তে থমকে গেল। জাংকুক ইচ্ছে করে যোগ্য শব্দটি যোগ দিয়েছে।
তে বুঝতে পারলো জাঙ্কুক তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ঠিক আছে, আমি আসব, তবে মনে রাখবেন কর্নেল, আমি আসছি ওই শিশুদের জন্য, আপনার আমন্ত্রণে না। তে গটগট করে হেঁটে বেরিয়ে গেল। জাঙ্কুক তার যাওয়ার পথে তাকিয়ে রইল। তার মনে এক ধরনের বিজয়ী হাসি ফুটে উঠল। সে জানে তেইহুংয়ের এই কঠোর আবরণের ভিতরে এখনো চঞ্চল একটি মন বেঁচে আছে। এদিকে আড়ালে দাঁড়িয়ে জিওপ সবটা দেখছিল। সে তার ফোনের কন্টাক্ট লিস্ট চেক করছিল। সে অবশেষে ইউনোর নম্বরটি জোগাড় করতে পেরেছে, যে ইউনোর সাথে 7 বছর আগে জাঙ্কুক ফোনে কথা বলেছিল। জিওপ মনে মনে বলল, স্যার ম্যাম, আপনাদের এই যুদ্ধের ইতি আমাকেই টানতে হবে। সত্যিটা সামনে আসা এখন সময়ের অপেক্ষা। সেদিন রাতে জাঙ্কুক তার ডায়েরিতে ছোট্ট একটি লাইন লিখল, অপারেশন ট্রুথ শুরু হয়েছে। আম্বার চোখ এবার আর যুদ্ধ দেখবে না, দেখবে এক হারিয়ে যাওয়া রাতের ফিরে আসা। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে তখন পিনপত নীরবতা। রাত তখন প্রায় 1টা। মেজর জেহব তার ল্যাপটপের সামনে বসে এক দৃষ্টিতে একটি ফোন নম্বরের দিকে তাকিয়ে আছে। নম্বরটি ইয়নুর, যিনি বর্তমানে দেশের বাইরে একটি উচ্চতর প্রশিক্ষণে আছে। জেহব অনেক কষ্টে জানতে পেরেছে যে ইয়নু আর অন্য কেউ নয়, তিনি কর্নেল জিওন জাংকুকের বড় ভাই। জেহব দীর্ঘশ্বাস ফেলল। সে জানে সে যা করতে যাচ্ছে তা যদি জাংকুক জানতে পারে তবে তার ক্যারিয়ারে 12টা বেজে যেতে পারে। কিন্তু তেইহুং ম্যাম আর জাংকুক ছাড়ের মাঝে যে পাহাড় সম ভুল বোঝাবুঝি, তার চাবিকাঠি লুকিয়ে আছে এই ইউনোর কাছে। যেও সহসা ভর করে একটি অ্যান্টিপ্যাডে কল করলো। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, কে বলছেন? স্যার, মেজর জিহক স্পিকিং, কর্নেল জিওন জাংকুকের ইউনিটে। ইউনোর কণ্ঠ কিছুটা নরম হলো। ও জিহক, কেমন আছো? জাঙ্কুক কেমন আছে? মিশনের খবর সব পেয়েছি। ও তো আবারও ইমার্জেন্সিতে ছিল শুনলাম। যেও ইনি বিনি কথা শুরু করলো। জি স্যার, এখন সুস্থ। তবে স্যার, একটা ব্যাপারে আপনার সাহায্যের দরকার ছিল। আসলে জাঙ্কুক স্যারের ব্যক্তিগত একটা সমস্যা নিয়ে একটু চিন্তিত আছি। ইউনো ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি জিহক, জাঙ্কুক নিজেকে পাথর বানিয়ে ফেলেছে। 7 বছর আগে সেই মেয়েটার কথা ও আজও ভুলতে পারেনি। ওর জীবনে আর কেউ এলো না। জিহক সুযোগ বুঝে প্রশ্নটি করল, স্যার, 7 বছর আগে নোয়াখালীতে থাকাকালীন একটি ফোন কলের কথা কি আপনার মনে আছে, যেখানে জাংকুক স্যার খুব কড়া কিছু কথা বলেছিলেন? ইউনো কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মলিন হাসলো। হ্যাঁ জিহক, মনে থাকবে না কেন? সেদিন আমি আর বাবা ওকে খুব প্রেশার দিচ্ছিলাম আমাদের বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করার জন্য। আমরা সবাই ওকে এক প্রকার ফোর্স করছিলাম। জাংকুক তখন রেগে গিয়ে আমাকে ফোন দিয়ে বলেছিল, ভাইয়া, তোমার কি মনে হয় আমি কোনো সাধারণ মেয়েকে বিয়ে করব? আমি আমার টাইপের কাউকে খুঁজছি। তোমরা যাকে বলছো সে আমার যোগ্য না, তার সাথে আমাকে মানাবে না। ও আসলে বাবাকে ওই বিয়ের থেকে নিস্তার পাওয়ার জন্য এসব বলেছিল, কিন্তু ওটা ছিল ওর অভিনয়। কথাগুলো শেষ করার পরেই ও আমাকে বলেছিল, ভাইয়া, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওর নাম তে, বিয়ে করলে আমি তাকেই করব। দয়া করে তোমরা অন্য কোথাও কথা বলো না। জিওপের হাতের কলমটা খসে পড়ল। সে বুঝতে পারলো তেইয়ং অর্থাৎ তে শুধু প্রথম অংশটি শুনেছিল। জাংকুক যে তাকে রক্ষা করার জন্য নিজের পরিবারের কাছে মিথ্যে দম্ভ দেখিয়েছিল, কিন্তু সেই শেষ অংশ শোনার আগেই তে চলে গিয়েছিল। পরদিন বিকেলে ইউনিটের সেই চ্যারিটি প্রোগ্রাম, সাভারের একটি খোলা প্রান্তরে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। চারদিকে জলপাই রঙের তাঁবু, আর মাঝখানে ছোট ছোট অনাথ শিশুদের কোলাহল। কর্নেল জিওন জাংকুক তার চিরচেনা গম্ভীর মূর্তিতে দাঁড়িয়ে আছে। ইউনিফর্মের হাতা সামান্য গোটানো, চোখে রেব্যান সানগ্লাস। তার সেই আম্বার চোখ বরাবর প্রবেশ পথের দিকে চলে যাচ্ছে। ঠিক 4:10 আগে একটি সাদা জিপ এসে থামলো। সেখান থেকে নেমে এলো ডক্টর কিম তেইয়ং। আজ তার চেহারায় এক ধরনের প্রশান্তি। বাচ্চাদের জন্য নিয়ে এসেছে বড় বড় বক্স ভর্তি চকলেট আর খেলনা। জাংকুক ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। আমি ভেবেছিলাম আপনি আসবেন না ডক্টর। তে তার দিকে না তাকিয়ে বাচ্চাদের দিকে মনোযোগ দিল। আমি আমার কথা রাখি কর্নেল জিওন জাংকুক, তবে এখানে
আমি আপনার গেস্ট নই। আমি একজন ডাক্তার হিসেবে বাচ্চাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে এসেছি। জাঙ্কুক কিছু বলল না। তিনি পাশে দাঁড়িয়ে তেইয়ুংকে দেখতে লাগলো। বাচ্চাদের সাথে তেইয়ুং যখন হাসছে, তখন তার চেহারায় সেই 18 বছরে তের প্রতিচ্ছবি ফুটে উঠছে। জাঙ্কুকের বুকের ভেতরটা হঠাৎ হাহাকার করে উঠল। তিনি বিড়বিড় করে বললেন, তে, তুমি কেন আমাকে এভাবে একা ফেলে চলে গেলে? এই তেইয়ুং এর মাঝে কেন আমি বারবার তোমাকে খুঁজে পাচ্ছি? এদিকে মেজর জিহব অনুষ্ঠান স্থলের এক কোণায় দাঁড়িয়ে পায়চারি করছে। তার পকেটে থাকা রেকর্ডারটিতে ইউনোর সাথে কথা হওয়ার সেই কথোপকথনটি রেকর্ড করা আছে। সে জানে এই রেকর্ডটি পারে সব ঝড় থামাতে। কিন্তু সে কি এখন জাঙ্কুক স্যারকে এটা শোনাবে, নাকি তে ম্যামকে শোনাবে? জিহব দেখলো জাঙ্কুক আর তে একটু দূরে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের কণ্ঠস্বর আজ খুব নিচু। ডক্টর তে, আপনি আমার উপরে কেন, কি কারণে রেগে আছেন আমি সেটা বুঝতে পারছি না। বাই এনি চান্স 7 বছর আগে আমি যাকে হারিয়েছি সেই তের পরিচিত আপনি? আপনি কি তাকে চেনেন? তে শক্ত হয়ে গেল। সে জাঙ্কুকের তামাটে চোখের দিকে তাকিয়ে তিক্ত গলায় বলল, আর কত নাটক করবেন কর্নেল? তেকে আপনি নিজেই হারিয়েছেন আপনার অহংকার দিয়ে। যাকে আপনি অযোগ্য বলেছিলেন তাকে আজ খোঁজ করার ভণ্ডামি মানায় না। অযোগ্য? জাঙ্কুকের বুড়ো কুঁচকে এলো। আমি তাকে কোনোদিনও অযোগ্য বলিনি তেইয়ুং। সে ছিল আমার সবটুকু। আমি জানি না কে আপনাকে এই মিথ্যে কথা বলেছে। তে হাসলো। নিজ কানে শোনা কথা মিথ্যে হয় না জাঙ্কুক। আপনি সেদিন ফোনে যা বলেছিলেন তা আমি নিজ কানে শুনেছি। জাঙ্কুক এবার সত্যি আকাশ থেকে ফোনে? আর আপনি শুনেছেন মানে? ঠিক এই সময় জিহব এগিয়ে এলো। তার মুখ ফ্যাকাশে। স্যার, ম্যাম, আমি জানি আমি নিয়ম ভাঙছি, কিন্তু আপনারা দুজন অন্ধকারের ভিতর দিয়ে হাঁটছেন। জিহব তার ফোনটা বের করে সেই অডিও রেকর্ডটি অন করলো। রেকর্ডারে ইউনোর কণ্ঠ ভেসে উঠলো। ও আসলে আমার বাবাকে ওই বিয়ে থেকে নিস্তার পাবার জন্য এসব বলেছিল। কথাগুলো শেষ করার পরেই ও আমাকে বলেছিল, ভাইয়া, আমি একটি মেয়েকে ভালোবাসি, তার নাম তে। বিয়ে করলে আমি তাকেই করব। পুরো চ্যারিটি গ্রাউন্ড যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তের হাতের পানির বোতলটি নিচে পড়ে গেল। সে পাথরের মতো দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তার ভাইয়ের কাছে থেকে অযোগ্য বলেনি, বরং তাকে বিয়ে করার জন্য সবার সাথে লড়াই করেছিল। জাঙ্কুক হতবাক হয়ে তের দিকে তাকালো। জিওপের কথায় আর তের রিয়াকশনে তার মাথা বিদ্যুতের মতো একটি চিন্তা খেলে গেল। তেইহুং, আপনি আপনি কি তে? জাঙ্কুকের কণ্ঠস্বর কাঁপছে। তে কোনো উত্তর দিতে পারল না। তার চোখের জল বাঁধ ভেঙে বেরিয়ে এলো। 7 বছরের জমে থাকা অভিমান, ঘৃণার জেদ মুহূর্তেই বালির বাঁধের মতো ভেঙে পড়ল। সে শুধু জাঙ্কুকের সেই আম্বার চোখের দিকে তাকিয়ে রইল। সেখানে এখন কোনো অহংকার নেই, আছে শুধু 7 বছরের তৃষ্ণা। জীবন জাঙ্কুক এক মুহূর্ত দেরি করল না। সবার সামনেই তিনি তের খুব কাছে এসে দাঁড়ালেন। তার সেই পাথরের মতো গম্ভীর ব্যক্তিত্ব আজ ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি খুব নিচু স্বরে বলল, তুমি আমাকে এই নরক যন্ত্রণায় 7 বছর কেন রাখলে তে? কেন পুরো কথাটি না শুনেই চলে গেলে? একবার তো আমাকে বলতে পারতে। তে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। সে এতদিন যাকে শত্রু ভেবে ঘৃণা করেছে, সেই মানুষটাই তাকে নিজের পরিবারের কাছে আগলে রেখেছে। যেও দূরে গিয়ে দাঁড়ালো, মাথার ঘাম পুছলো। সে জানে কাল হয়তো তার কোর্ট মার্শাল হতে পারে জাঙ্কুক স্যারের ব্যক্তিগত বিষয় নাক গলানোর জন্য, কিন্তু আজ সে এক অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দিতে পেরেছে। সূর্য ডুবেছে সাভারের দিগন্তে। সেনানিবাসের এই ধূলিময় প্রান্তে আজ থেকে এক নতুন গল্প শুরু হলো। যে গল্পে আর কোনো লুকোচুরি নেই, আছে শুধু এক গভীর আম্বার চোখের মায়ায় হারিয়ে যাওয়া অঙ্গ। জিওপের ফোন থেকে ইউনোর কণ্ঠস্বর যখন থেমে গেল, তখন চারদিকে শিশুদের শোরগোল যেন তের কানে আর পৌঁছালো না। সে শুধু দেখছিল জাঙ্কুককে, যাকে সে ঘৃণা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, যাকে সে নিজের যোগ্যতা দিয়ে বারবার ছোট করতে চেয়েছিল। সেই মানুষটাই তাকে নিজ পরিবারের কাছে নিজের অস্তিত্ব হিসেবে পরিচয় দিয়েছিল। জাঙ্কুক এক কদম এগিয়ে এলো, খুব নিচু এবং কম্পিত স্বরে বলল, তে, তুমি তবে তেইহুং, তুমি তবে ডক্টর
কিম তেইহুম হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো। এই 7টা বছর আমি যার জন্য প্রতিটা দিন মরেছি, সে আমার এত কাছে ছিল, অথচ আমি চিনতে পারিনি। তে নিজের চোখের জল সামলাতে পারলো না। সে ভাঙা গলায় বলল, আমি আমি তো শুধু প্রথমটুকু শুনেছিলাম জাঙ্কু। তুমি বলেছিলে আমি তোমার যোগ্য নই। আমি তখন 18 বছরের একটি সাধারণ মেয়ে ছিলাম। আমার ইগো তোমার এই কথাগুলো সহ্য করতে পারেনি। আমি তো ভাবিনি তার পিছনে এমন একটি গল্প লুকিয়ে আছে। জাঙ্কুক এবার তের খুব কাছে এসে দাঁড়ালো। তার সেই প্রখর অভিজাত্য মেশানো সুগন্ধ তেকে ঘিরে ধরলো। যোগ্যতা, তুমি কি জানো তে, ওই কথাগুলো বলার পর আমাকে কতটা লড়াই করতে হয়েছিল। আমার পরিবার আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, কারণ আমি তোমার জন্য একটি বড় ঘর থেকে আসা প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার শক্তি হয়ে পাশে থাকবে, কিন্তু তুমি তো কোনো সুযোগই দিলে না। তে আর কোনো কথা বলতে পারলো না। সে শুধু জাঙ্কুকের ইউনিফর্মে একটা বোতামের দিকে তাকিয়ে রইল। সে যখন বুঝতে পারলো যে হোক আর বাকি অফিসাররা তাদের দিকে তাকিয়ে আছে, সে দ্রুত নিজেকে সামনে নিয়ে বলল, আমাদের এখান থেকে যাওয়া দরকার জাঙ্কুক, সবাই দেখছে। জিয়ন জাঙ্কুক তার চিরচেনা সেই কমান্ডিং অফিসার মোডে ফিরে এলেন মুহূর্তে। তিনি জিহোপের দিকে ফিরলেন। জিহোপ তখন ভয়ে কাঁপছে। জাঙ্কুক খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, মেজর জিহোপ, আপনি যা করেছেন তা আর্মির ডিসিপ্লিনের বাইরে, কিন্তু আজ আমি আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না। তবে এই অডিও রেকর্ডটি এখনই ডিলিট করবেন। দিস ইজ অন অর্ডার। জিহোপ দ্রুত স্যালুট দিল। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। সন্ধ্যায় সেনানিবাসের এক নির্জন লেকের পাড়ে জিপ থামানো জাঙ্কুক। লেকের শান্ত জলে চাঁদের আলো ঝিলমিল করছে। তে জিপ থেকে নেমে রেলিং ধরে দাঁড়ালো। শীতের হাওয়ায় তার শাড়ির আঁচল উঠছে। জাঙ্কুক তার পাশে এসে দাঁড়ালো। দুজনের মাঝে তখন দীর্ঘ নীরবতা। সুগা জানতো? জাঙ্কুক প্রশ্ন করলো। তে মাথা নাড়ল। না, ভাইয়া জানতো আমি কাউকে ভালোবাসি, কিন্তু তার নাম পরিচয় ও জানতো না। জাঙ্কুক লেকের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। 7টা বছর আমরা শুধু একে অপরকে ভুল বুঝে কাটিয়ে দিলাম। তুমি নিজেকে বদলে ফেললে। তে থেকে ডক্টর কিনতেইও হলো, সবই কি আমাকে দেখানোর জন্য? তে মলিন হাসলো। হয়তো আমি চেয়েছিলাম তুমি যখন আমার সামনে আসবে তখন যেন তুমি আমাকে অযোগ্য বলার সাহস না পাও, কিন্তু আজ মনে হচ্ছে এই যোগ্যতা অর্জনের পথে আমি আমার মূল্যবান সময়গুলো, মূল্যবান মানুষকে হারিয়ে ফেলেছি। জাঙ্কুক তের দিকে ফিরল। তার তামাটে চোখে এখন এক অদ্ভুত সংকল্প। সময় আমরা হারিয়েছি ঠিকই, কিন্তু সুযোগ এখনো শেষ হয়নি তে। আমি তোমাকে তে হিসেবেই ভালোবেসেছিলাম, আর এখন ডক্টর কিমতেয়ুং হিসেবে তোমাকে সম্মান করি। তুমি কি পারবে এই 7 বছরের দূরত্ব মুছে দিয়ে আবারও আমার হাতটা ধরতে? তে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। সেই আম্বার চোখে যা 7 বছর আগে তাকে স্বপ্ন দেখিয়েছিল, আজ সেই চোখে সে নিজের জন্য এক চিরস্থায়ী আশ্রয় দেখতে পেল। কিন্তু তে তো এখন আর সেই আবেগপ্রবণ কিশোরী নয়। সে খুব ধীরে জাঙ্কুকের হাতটা ধরল এবং বলল, জাঙ্কুক, ক্ষতগুলো অনেক গভীর। নতুন করে শুরু করতে হয়তো সময় লাগবে, তবে আমি আর পালাতে চাই না। আমি এই অসম্পূর্ণ গল্পটাকে পূর্ণতা দিতে চাই। জাঙ্কুক তার শক্ত হাত দিয়ে তের হাতটা মুঠোর ভিতর নিল। জাঙ্কুক জানে সামনের পথটা সহজ হবে না। তার পরিবার এখনো সেই পুরনো জেদ ধরে বসে আছে, আর তের অভিমানও পুরোপুরি যায়নি। কিন্তু আজ থেকে তারা একা নয়। ঠিক এই সময় তের ফোনের স্ক্রিন জ্বলে উঠল। সুগার কল। তে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সুগা উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। তে, জাঙ্কুক কোথায়? তোরা নাকি চ্যারিটি প্রোগ্রামে লঙ্কা কাণ্ড ঘটিয়েছিস। জিওব আমাকে সব বলেছে। তোরা কি পাগল হয়ে গেছিস? তে হেসে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক সুগার চিৎকার শুনতে পেয়ে মুচকি হাসলো। তিনি তের কাছ থেকে ফোনটা নিয়ে বলল, সুগা, বাঘ এবার খাঁচায় না, নিজের ঠিকানায় ফিরেছে। সাবধানে থাকিস। এবার কিন্তু তোর বোনের বিয়েতে তোকে ছুটি পেতেই হবে। সুগা ওপাশে স্তব্ধ হয়ে গেল। তারপর এক বিশাল হাসির শব্দ শোনা গেল। সেনানিবাসের এই নিস্তব্ধ রাতে দুই হৃদয়ে এক দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। কুয়াশা কেটে গিয়ে আকাশটা এখন পরিষ্কার, ঠিক যেমন তাদের সম্পর্ক। সেনানিবাসে
অফিসের লেকপার থেকে ফেরার পর আরো একটি সপ্তাহ কেটে গেছে। এই 7 দিন যেন 7 বছরের চেয়েও দীর্ঘ মনে হচ্ছিল জাঙ্কুকের কাছে। সত্যটা এখন দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু দীর্ঘদিনের জমে থাকা জড়তা কি এত সহজে কেটে যায়? জাঙ্কুক এখন নিয়মিত চেক আপের অজুহাতে সিএমএইচে আসে, আর তেও আগে সেই কঠোরতা অনেকটা শিথিল করেছে। তবে দুজনের মাঝখানে এখন এক অদৃশ্য কাটার দেয়াল রয়ে গেছে, যার নাম অতীত। আজকে সকালে জাঙ্কুক যখন তের কেবিনে ঢুকলো, তার পরনে ছিল ফুল ড্রেস ইউনিফর্ম, হাতে ছোট্ট একটা কাঠের বাক্স। তে তখন কিছু ফাইল চেক করছিল। জাঙ্কুককে দেখে তে একটু অবাক হয়ে চশমাটা টেবিলের উপরে রাখলো। আজকে চেক আপের ডেট ছিল কর্নেল। তে একটু কৌতূহল মেশানো কণ্ঠে বলল। জাঙ্কুক তার সেই বিখ্যাত আম্বার চোখ দিয়ে তের দিকে স্থিরভাবে তাকালো, তারপর ধীর পায়ে এগিয়ে এসে বক্সটি টেবিলের উপরে রাখলো। আজ চেক আপ নয়তে, আজ আমি এসেছি 7 বছরের আগের একটি ঋণ শোধ করতে। তুমি বলেছিলে না আমি কেন তোমাকে অযোগ্য বলেছিলাম? আমি চাই আজ তুমি নিজের চোখে দেখো আমি তোমাকে নিয়ে কি ভেবেছি। তে কৌতূহল হয়ে বক্সটি খুললো। ভেতরে কিছু হলদেটে হয়ে যাওয়া ডায়েরির পাতা আর পুরনো একটি ফোনের মেমোরি কার্ড। এই ডায়েরির পাতাগুলো হাতে নিতেই দেখলো সেখানে জাঙ্কুকের হাতে লেখা ছোট ছোট কবিতা আর কিছু অপ্রকাশিত চিঠির খসড়া। একটি পাতায় বড় করে লেখা ছিল, তে তুমি হয়তো জানো না, আমার চোখ শুধু তোমার কাজল মাখা চোখের মায়ের খোঁজে। আমার ইউনিফর্মের গর্বের চেয়েও তোমার ওই সরল হাসিটা আমার কাছে বেশি দামি। তের চোখের পাতা ভিজে এলো। জাঙ্কুক বলতে লাগলো, সেদিন রাতে ভাইয়ের সাথে ওভাবে কথা বলার পর আমি তোমাকে খুঁজতে গিয়েছিলাম তে, কিন্তু তোমার কাজিন আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। তোমার কাজিন আমাকে সোজাসাপটা বলে দিয়েছে তাদের বোন এমন কোনো মানুষের সাথে থাকবে না যে তাকে সম্মান করে না। আমি সেদিন অনেক চেষ্টা করেছি তোমাকে বোঝাতে, কিন্তু ততক্ষণে তুমি ঢাকা চলে গিয়েছো। তে ডায়েরিটা বন্ধ করে জাঙ্কুকের দিকে তাকালো। কিন্তু তুমি তো জানো জাঙ্কুক, আমি শুধু ওই কথাটুকু শুনেছিলাম, আমি তো বাকি কথাটুকু শুনিনি। আমার মনে হয়েছিল আমি তোমার প্রমোশনের পথে বাধা, আমি তোমার আভিজাত্যের কলঙ্ক। জাঙ্কুক এবার তের হাতটি ধরলো। তার হাতের ছোঁয়ায় আজ কোনো দ্বিধা নেই। যোগ্যতা মানুষ কাজ দিয়ে অর্জন করে তে, কিন্তু ভালোবাসা থাকে রক্তে। তুমি আজ লেফটেন্যান্ট কর্নেল হয়েছো, সেটা তোমার কৃতিত্ব, কিন্তু আমার কাছে তুমি 18 বছরে সেই মেয়েটি আছো যে নীল পদ্ম ভালোবাসতো। ঠিক এই সময় কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকলো ব্রিগেডিয়ার জেনারেল কিম নামজুন, জাঙ্কুকের বাবা। তার সাথে ইয়োনো আছে। কিম নামজুনের মুখমণ্ডল গম্ভীর। তিনি জাঙ্কুক আর তের হাত ধরা অবস্থায় দেখে থমকে দাঁড়ালেন। জাঙ্কুক, একে দেখছি আমি। কিম নামজুনের কণ্ঠস্বর ঘরের তাপমাত্রা কমিয়ে দিল। জাঙ্কুক তের হাত ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরে বাবার মুখোমুখি হলেন। বাবা, আপনি ঠিকই দেখেছেন। 7 বছর আগে যে মেয়েটির জন্য আমি আপনার কথা অমান্য করেছিলাম, আজ সে আমার সামনে। সে এখন দেশের অন্যতম সেরা সার্জন। এবার কি আপনি তাকে মেনে নেবেন? কিম নামজুন তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার মনে পড়ল 7 বছর আগে সেই জেদ, সেই ঝামেলা। কিন্তু তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি এখন আর সেই সাধারণ চঞ্চল মেয়ে নয়। তের ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় অভিজাত্য আছে যা কিম নামজুনকে মুগ্ধ করলো। ইউনো পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলো। বাবা, জাঙ্কুক আর তে দুজনে অনেক কষ্ট পেয়েছে। আমরা কি পারি না এই পুরনো তিক্ততা ভুলে যেতে? তে কর্নেল মিনিউঙ্গির আপন বোন। ও কোনো সাধারণ পরিবার থেকে আসেনি। কিম নামজুন কিছুক্ষণ নীরব রইল, তারপর তের কাছে এগিয়ে এলো। তে সেলুট দিতে চাইল, কিন্তু তিনি তাকে থামিয়ে দিলেন। তিনি খুব ধীর গলায় বললেন, ডক্টর কিম তেইলুন, জাঙ্কুকের জেদ সম্পর্কে আমি জানি। ওর আম্বার চোখ মিথ্যে বলে না। 7 বছর আগে হয়তো আমি ভুল ছিলাম, আমার জন্যই হয়তো তোমাদের সম্পর্ক নষ্ট হয়েছিল, কিন্তু আজ আমি এক যোগ্য অফিসার আর এক অনবদ্য নারীকে দেখছি। জাঙ্কুক যদি তোমাকে পছন্দ করে থাকে তবে আমার আর কোনো আপত্তি নেই। কেবিনের ভিতর যেন এক দীর্ঘশ্বাস, মুক্তির প্রশান্তি বয়ে গেল। ইউনো হো হো করে হেসে উঠল। তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের চোখে তখন এক বিশ্বজয়ের হাসি। কিম নামজুন যাওয়ার আগে বলে গেল, তবে একটি শর্ত আছে। আগামী
মাসে আমার রিটায়ারিং, তার আগে তোমাদের বিয়ের কাজটা সেরে ফেলতে হবে। আমি আর দেরি সহ্য করব না। জাঙ্কুক আর তে একে অপরের দিকে তাকিয়ে মলিন হাসলো। 7 বছরের বিরহ শেষ, 1 মাসের ব্যবধান কিছুই নয়। বিকেলে তে আর জিমিন সেনানিবাসের ক্যাফেটেরিয়াতে বসেছিল। জিমিন খুব উত্তেজিত। সে বারবার তের এঙ্গেজমেন্টের রিং নিয়ে কথা বলছে, যেটা জাঙ্কুক দুপুরে তাকে উপহার দিয়েছে। দেখলি তে, আমি বলেছিলাম না, আম্বার চোখের মায়া তুই এড়াতে পারবি না। জিমিন কবিতে চুমুক দিতে দিতে বলল। তে জানলার বাইরে সূর্যাস্তের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ল 7 বছর আগে যখন এই সেনানিবাস ছেড়ে পালিয়েছিল, তখন আকাশটা এমনই ছিল, কিন্তু আজ আকাশটা বেশ নীল। জানি জিমিন, কিন্তু এখন একটা ভয় হয়, যদি হঠাৎ কোনো নতুন বিপদ আসে, যদি জাঙ্কুক আর আমি আবার আলাদা হয়ে যাই। জিমি তের হাত ধরে বলল, তুই এখন একজন সৈনিকের স্ত্রী হতে যাচ্ছিস তে। ভয় পাওয়া তো তোর সাজে না। আর জাঙ্কুক তো এখন একা নয়, ওর সাথে তোর দোয়া আছে। ঠিক তখনই তের ফোনে জাঙ্কুকের মেসেজ এলো। আজ রাত 8টায় লেকপারে থেকো, একটা সারপ্রাইজ আছে। লেফটেন্যান্ট কর্নেল কিম তেয়ংকে নয়, আর শুধু আমার তেকে চাই। তে হাসলো। সেই চঞ্চল কিশোরী তে যেন আবার ফিরে এসেছে। সে দ্রুত তৈরি হতে শুরু করলো। আজ সে নীল শাড়ি পরবে, আর হাতে পরবে সেই কাচের চুড়ি, যা 7 বছর আগে জাঙ্কুকের জন্য তুলে রেখেছিল। রাত 8টা। লেক পারে জাঙ্কুক একা দাঁড়িয়ে আছে। তার ইউনিফর্ম খোলা, পরনে একটি ক্যাজুয়াল শার্ট। লেকের পারে মোমবাতি আর ছোট ছোট লাইট দিয়ে সাজানো হয়েছে। তে যখন সামনে এসে দাঁড়ালো, জাঙ্কুক কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। নীল শাড়িতে থেকে নীল পদ্মের মতোই পবিত্র মনে হচ্ছে। আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমার 7 বছরের প্রতীক্ষা সার্থক। জাঙ্কুক খুব নিচু স্বরে বলল। তে তার কাছে গিয়ে দাঁড়ালো। আমার তো ভয় হচ্ছে জাঙ্কুক, আমার মনে হচ্ছে সবটা হয়তো স্বপ্ন। জাঙ্কুক তের কপালে আলতো একটি চুমু খেলো। স্বপ্ন নয় তে, এটা আমাদের সত্যি। আগামীকাল আমাদের কাবিন, সুগা সব ব্যবস্থা করে ফেলেছে। তুমি কি তৈরি? তে জাঙ্কুকের বুকে মাথা রাখলো। 7 বছর পর সে আজ সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে। সে বিড়বিড় করে বলল, আমি সবসময় তৈরি ছিলাম জাঙ্কুক, শুধু তোমার ওই একপাক্ষিক জেদটা ভাঙার অপেক্ষায় ছিলাম। লেকের শান্ত জলে তখন চাঁদের পূর্ণ প্রতিবিম্ব। দূরে কোথাও একটা রাতচরা পাখি ডাকছে। সেনানিবাসের সেই নিস্তব্ধতায় দুই হৃদয়ের ধুকপুকানি আজ এক অদ্ভুত সুর তৈরি করেছে। তাদের গল্পটা হয়তো অনেক চড়াই উতরাই পেরিয়ে এসেছে, কিন্তু আজ তারা বুঝতে পারলো সবুরে মেওয়া ফলে। ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাব আজ আলোকসজ্জায় সেজেছে এক রাজকীয় সাজে। প্রবেশদ্বার থেকে শুরু করে মূল হলরুম পর্যন্ত সাদা আর নীল কাপড়ে মেশার এক স্নিগ্ধ অভিজাত্য ফুটে উঠেছে। চারিদিকে রজনীগন্ধার তীব্র সুবাস। আজ কর্নেল জিওন জাংকুক এবং লেফটেন্যান্ট কর্নেল কিম তেইয়ং এর বিবাহোত্তর সম্বর্ধনা। 7 বছরের দীর্ঘ বিরহ, ভুল বোঝাবুঝি আর তপ্ত অভিমানের অবসান হতে যাচ্ছে এক পবিত্র বন্ধনের মাধ্যমে। হলরুমের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছিল তে। আর সে কোনো কড়া মেজাজের ডাক্তার নয়, আর সে শুধু একজন কনে। তার পরনে জমকালো লাল বেনারসি, যা স্বর্ণালী সুতোর কারুকাজে মোড়ানো। গলায় আর কানে হীরার গয়নাগুলো ল্যাম্পপোস্টের আলোর মতোই জ্বলছে, কিন্তু সব ছাপিয়ে তার চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি। জিমিন পাশে দাঁড়িয়ে তার ওড়না ঠিক করছিল। কিরে তে, আয়নায় নিজেকে চিনতে পারছিস না? তে মনির হাসলো। নিজেকে নয় জিমিন, আমি আসলে আমার ভাগ্যটাকে দেখছি। 7 বছর আগে যেখানে সব শেষ হয়ে গিয়েছিল, আজ সেখান থেকে এক নতুন গল্প শুরু হচ্ছে। মাঝে মাঝে এখনো ভয় হয় সবটা যেন আবারও কুয়াশার মতো হারিয়ে না যায়। জিমিন তের কাঁধে হাত রাখলো। আর হারাবে না রে, বাঘ এবার নিজেই খাঁচায় ধরা দিয়েছে। জাঙ্কুক স্যার বাইরে তোর জন্য অপেক্ষা করছে। হলরুমের অন্য প্রান্তে জিয়ন জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তার পরনে ব্ল্যাক শেরওয়ানি, কাঁধে একটি কাশ্মীরি শাল। তার সেই চিরচেনা আম্বার আইস আজ গর্বে এক টিপটিতে জ্বলজ্বল করছে। তার পাশে দাঁড়িয়ে সুগা আর মেজর জেহব হাসাহাসি করছে। জেহব আজ খুব
খুশি, কারণ তার সেই সাহসী পদক্ষেপের ফল আজকের এই অনুষ্ঠান। স্যার, আজকে আপনাকে দেখে কিন্তু কমান্ডিং অফিসার মনে হচ্ছে না, মনে হচ্ছে প্রেমের যুদ্ধে জয়ী এক সেনাপতি। জেহব ফিসফিস করে বলে উঠল। জাঙ্কুক জেহবের দিকে তাকিয়ে মুচকি হাসলো। জেহব, অনেক সময় যুদ্ধের ময়দানে চেয়েও জীবনের ময়দানে জেতা কঠিন, আর এই জয়টা তোমার সাহায্য ছাড়া সম্ভব হতো না। সুগা ঘড়ির দিকে তাকিয়ে বলল, অনেক কথা হয়েছে, এবার বিয়ের মঞ্চে চল। বাবা আর মা কিন্তু ওদিকে অধৈর্য হয়ে যাচ্ছে। জাঙ্কুক যখন মঞ্চের দিকে এগোচ্ছে তখন সবার দৃষ্টি তার উপরে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে তেকে মঞ্চে নিয়ে আসা হচ্ছিল। দুই হৃদয়ে চার চোখ যখন এক হলো তখন হলরুমের কোলাহল যেন এক মুহূর্তে থেমে গেল। জাঙ্কুক দেখলো তার তেকে, যাকে তিনি 7 বছর শুধু স্বপ্নেই দেখেছিল। আর তে দেখলো সেই তামাটে চোখের জাদুকরকে, যার প্রেমে সে 18 বছর বয়সে পড়েছিল এবং আজও এক চুল নড়েনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাতের ডিনার পর্ব চলছিল। টেবিলের এক কোণে তে আর জাঙ্কুক একান্তে বসার সুযোগ পেল। জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, লেফটেন্যান্ট কর্নেল কিমতেইনো, আপনার হার্টবিট কিন্তু খুব ফাস্ট। একজন ডাক্তার হিসেবে এটা কি স্বাভাবিক? তে লজ্জা পেয়ে মাথা নিচু করলো। সামনে একজন দুর্ধর্ষ কর্নেল থাকলে হার্টবিট তো ফাস্ট হবেই। তাছাড়া আপনি কি ভুলে গেছেন আমি এই মুহূর্তে কোনো ডাক্তার হিসেবে নই? জাঙ্কুক হাসলো। তার সেই গভীর কণ্ঠস্বর আজ অনেক বেশি মোলায়েম। ডাক্তার নয়, কিন্তু আমার জীবনে সবচেয়ে জরুরি ফাইল তুলতে আজ থেকে সব জেদ, সব অভিমান আর সব ঘৃণা আমার দায়িত্বে। তে জাঙ্কুকের হাতের উপরে নিজের হাতটি রাখলো। ঘৃণা তো কোনোদিনও ছিল না জাঙ্কুক, যা ছিল তা হলো একরাশ অভিমান। তুমি যদি সেদিন এই কথাগুলো না বলতে তবে হয়তো আজ আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তোমার ওই অযোগ্য শব্দটাই আমাকে যোগ্য হওয়ার জেদ দেখিয়েছিল। জাঙ্কুক গম্ভীর হলো। আমি জানিতে, কিন্তু বিশ্বাস করো, ওই জেদটা না থাকলে হয়তো আমি আজ তোমাকে এভাবে পেতাম না। তুমি নিজেকে যেভাবে গড়ে তুলেছ তাতে আমি গর্বিত। অনুষ্ঠান শেষ হতে রাত প্রায় 1টা বাজলো। অতিথিরা একে একে বিদায় নিচ্ছে। কিম নামজুন আর তের বাবা মা একসঙ্গে বসে গল্প করছে। দু পরিবারের পুরনো তিক্ততা আজ রজনীগন্ধার সুবাসে মুছে গেল। সুগার জিমিন মিলে নবদম্পতিকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে। বাসর ঘরে ফুলে সজ্জিত খাটে বসে আছে তে। তার আজকে ভীষণ লজ্জা লাগছে। একজন লেফটেন্যান্ট ডক্টর হয়ে তার এত লজ্জা মানায়, কিন্তু সে তো একটা মেয়ে। তার অনুভূতিগুলো আজকে প্রজাপতি হয়ে উঠছে। জাঙ্কুক দরজা খুলে ভিতরে আসলো। তার নববধূকে খাটে বসে থাকতে দেখে বিজয়ের হাসি হাসলো জাঙ্কুক। হাতে ছোট্ট একটি বক্স। বক্সটি এগিয়ে তের কাছে দিল। তে বক্সটি দেখে আশ্চর্য হলো। আবারও গিফট। খুলে দেখো। তে বক্সটি খুলতেই দেখলো ভিতরে একটি স্বর্ণের চেন আর যার লকেটে খোদাই করা একটি নীল পদ্ম। লকেটের পেছনে ছোট্ট করে লেখা, যোগ্যতা নয়, তুমি আমার জগৎ। তের চোখের কোণে এক ফোঁটা অশ্রু চিকচিক করে উঠল। সে জাঙ্কুকের বুকে মাথা রাখল। 7 বছরের সেই দীর্ঘ অন্ধকার পেরিয়ে আজ তারা এক আলোকময় রাজপথে এসে দাঁড়িয়েছে। জাঙ্কুক তের কানের কাছে হিসিয়ে বলল, ডক্টর, তোমার চোখে অশ্রু আসবে শুধু আমার বেসামার স্পর্শে। এছাড়া কখনো তোমার চোখে যেন আমি অশ্রু না দেখি। জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। তেকে উন্মাদ করলো জাঙ্কুকের নিষিদ্ধ স্পর্শে। তে মাতোয়ার সমস্ত শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। শীতল হলো মেরুদণ্ড। জাঙ্কুক তের গলায়, বুকে, ঠোঁটে অজস্র চুমুতে ভরিয়ে সিক্ত করছে তেকে। জান, 7 বছরের জমে থাকা ভালোবাসা তুমি কি একসাথে নিতে পারবে? আমি যে বড্ড বেসামাল, একটু সহ্য করে নিও। তুমি তো ডাক্তার, অসুস্থ হলেও সমস্যা নেই। তোমাকে আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক করে দেব। প্লিজ থামো। আজকে থামতে বলো না জান, আমি যে বড্ড বেসামাল।
your business, please. Mommy, I'm out, daddy's getting hot. I'm the one who's hot, doing something unholy. He's up like my সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো গল্পে, ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।